ওকে, এবার আমরা একটা কাজ করি যে পরাবৃত্তের উপকেন্দ্রিক দূরত্ব সংক্রান্ত চিত্র আঁকি আগে। এই মনে করো এস অফ a0, এখানে ছিল x ইকুয়াল টু মাইনাস এ দ্বিঘাক্ষের সমীকরণ x প্রাইম y ও y প্রাইম। তখন যে পরাবৃত্তের উপকেন্দ্র থেকে এই পরাবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দুর দূরত্বকে বলা হয় ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব। তাহলে পরাবৃত্তের উপকেন্দ্র থেকে এর উপরিস্থিত যে কোনো বিন্দু, সে এইটা p অফ xy, এখান থেকে এর এই দূরত্বকে বলা হয় উপকেন্দ্রিক দূরত্ব, রাইট? তাহলে উপকেন্দ্রিক দূরত্ব মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য না, কিন্তু উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে যে পরাবৃত্তের উপকেন্দ্র হতে পরাবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দুর দূরত্বকে বলা হয় উপকেন্দ্রিক দূরত্ব। তাহলে আমাকে এখানে উপকেন্দ্রিক দূরত্ব আমি পাচ্ছি, উপকেন্দ্রিক দূরত্ব ইকুয়াল টু SP। তাহলে এই SP কেই বলা হয় উপকেন্দ্রিক দূরত্ব। তাহলে SP কে কিভাবে বের করতে পারি আমরা? পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে জানি SP ইকুয়াল টু কি হয়? PM। তাহলে দিস ইকুয়াল টু PM। PM মানে আবার কি? এইটুকু প্লাস এইটুকু। তো এইটুকুর দৈর্ঘ্য তো a, এইটুকু আমরা জানি a, আর এইটুকু হচ্ছে x। দ্যাট মিন্স উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে a প্লাস x। যদি পরাবৃত্তটা কি হয়? y স্কয়ার ইকুয়াল টু 4ax হয়, তাহলে উপকেন্দ্রিক দূরত্ব হবে SP ইকুয়াল টু a প্লাস x। আর যদি পরাবৃত্তটা এটা হয় যে x স্কয়ার ইকুয়াল টু 4ay, এটা হলে উপকেন্দ্রিক দূরত্ব ইকুয়াল টু হবে a প্লাস y। জাস্ট এটা একটু মনে রাখতে হবে, এটাতে আমরা কিছু 2-3টা প্রবলেম করব। তাহলে এটা আমরা তুলে রাখলাম, জাস্ট উপকেন্দ্রিক দূরত্ব মানে হচ্ছে a প্লাস x। তাহলে a মানে হচ্ছে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব, আর x হচ্ছে উপরিস্থিত বিন্দুর যে কোনো বিন্দুর ভুজ নির্দেশ করে। এবার আমরা কিছু প্রবলেম নিব, সেটা হচ্ছে যে y স্কয়ার ইকুয়াল টু 16x পরাবৃত্তের উপরিস্থিত কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 9 হলে ওই বিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? ওই বিন্দু মানে কি? পরাবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দু। পরাবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দু হচ্ছে p অফ xy, এইটা তার উপকেন্দ্রিক দূরত্ব দেওয়া আছে। লক্ষ্য করো, এই সমীকরণ থেকে আমরা a ইকুয়াল টু পাচ্ছি কত? 16/4, দ্যাট মিন্স 4, a ইকুয়াল টু 4। আর উপকেন্দ্রিক দূরত্ব a প্লাস x ইকুয়াল টু আমরা জানি হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব কত আছে এখানে? 9। তাহলে বা এর মান 4, তাহলে x ইকুয়াল টু 5। x এর মান যদি এখানে 5 বসিয়ে দিই, তাহলে y স্কয়ার ইকুয়াল টু আমাদের পাচ্ছি হচ্ছে 580। অতএব y ইকুয়াল টু পাচ্ছি প্লাস মাইনাস √80 প্লাস মাইনাস 4√5, 580। তাহলে অতএব বিন্দুটির স্থানাঙ্ক p অফ 5 প্লাস মাইনাস 4√5। তাহলে উপকেন্দ্রিক দূরত্ব সংক্রান্ত অঙ্ক করলাম আমরা এখানে একটা। এবার দেখো উপকেন্দ্রিক দূরত্ব সংক্রান্ত আমি আরো দুটো প্রবলেম নিয়েছি। এই অঙ্কটা একটু আগে করেছি, এটা তোমাদের জন্য। এটা হচ্ছে ট্রাই ইয়োরসেলফ। একটু আগে যেটা করলাম একবারে সেম অঙ্ক, এবার এটা করব। এটা একটু ভিন্ন ধরনের। এর আগে কি ছিল? একটা বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব দেওয়া ছিল, বিন্দুর স্থানাঙ্ক বের করতে হয়েছে। আর এবার উপকেন্দ্রিক দূরত্ব বের করতে হবে। কোটি স্থানাঙ্ক দেওয়া আছে 9। তাহলে কোটি দেওয়া আছে 9 মানে কি? y ইকুয়াল টু 9 দেওয়া আছে। তাহলে y এর মান যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে 81 ইকুয়াল টু 12x, বা x ইকুয়াল টু তোমার আসবে 81 ডিভাইডেড বাই 12, 3 দ্বারা কাটলে 27 ডিভাইডেড বাই 4। এই হচ্ছে x এর মান। আর যদি আমরা কি করি, এখানে x এর মান বেড়ে গেছে, এবার a এর মান দেখো সমীকরণ থেকে a ইকুয়াল টু পাবো আমি 3, a ইকুয়াল টু পাবো 3 4 12, 4 এর সাথে তুলনা করে a ইকুয়াল টু 3। অতএব উপকেন্দ্রিক দূরত্ব ইকুয়াল টু a প্লাস x, দিস ইকুয়াল টু 3 প্লাস 27/4, 3 4 12, 12 27 39 বাই 4 এত একক। ক্লিয়ার? তাহলে আমার পরাবৃত্তের উপরিস্থিত কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয় সংক্রান্ত প্রবলেম করলাম। এবার আমরা নতুন একটা জিনিস করব, সেটা হচ্ছে পরাবৃত্তের গ্রাফ অঙ্কন। মানে এটা অনেক সময় ঢাকা ইউনিভার্সিটিতে বিশেষ করে MCQ প্রচুর আসে, এবং অন্যান্য ইউনিভার্সিটিতেও আসে, মানে গ্রাফের ব্যাপারটা আর কি। তো ঘটনা হচ্ছে যে প্রথমত আমি এরকম দুইটা গ্রাফ নিলাম, যে y মাইনাস, মানে আদর্শ সমীকরণের গ্রাফ আর কি, y মাইনাস y1 হোল স্কয়ার ইকুয়াল টু 4a ইনটু x মাইনাস x1, আর একটা হচ্ছে x মাইনাস x1 হোল স্কয়ার ইকুয়াল টু 4a ইনটু
y মাইনাস y1। এই দুটো হচ্ছে এমনই পরাবৃত্তের সমীকরণ যাদের শীর্ষবিন্দু হয় x1 y1 এবং এই প্রথম পরাবৃত্তের অক্ষরেখা x অক্ষের সমান্তরাল আর দ্বিতীয় পরাবৃত্তের অক্ষরেখা y অক্ষের সমান্তরাল। আমি সেদিন বলেছি যে পরাবৃত্তটি যে চলকের একঘাত হবে অক্ষরেখা সেই অক্ষের সমান্তরাল হবে, রাইট? তাহলে এদের শীর্ষবিন্দু দুটারই শীর্ষবিন্দু হচ্ছে x1 y1। তো আমি এই ধরনের পরাবৃত্তগুলোর গ্রাফ কি করে বের করব এটা আমরা সরাসরি আমি কয়েকটা স্টেপ বলি। প্রথমত স্টেপ 1, যে প্রথম স্টেপ হচ্ছে শীর্ষবিন্দুর অবস্থান নির্দেশ করতে হবে। শীর্ষবিন্দুর অবস্থান নির্দেশ করতে হবে। স্টেপ 2, পরাবৃত্তটি যে চলকের একঘাত, পরাবৃত্তটি যে চলকের একঘাত শীর্ষবিন্দু দিয়ে সেই চলক সম্বলিত অক্ষের সমান্তরাল একটি সরল রেখা টানতে হবে। স্টেপ 3 হচ্ছে যে পরাবৃত্তটি অঙ্কিত সরল রেখার সাপেক্ষে প্রতিসম হবে। প্রতিসম হওয়ার অর্থ হচ্ছে, মনে করো এই সরল রেখাটার সাথে একটা পরাবৃত্ত, এই সরল রেখার সাপেক্ষে একটা পরাবৃত্তের প্রতিসম্যতার অর্থ হচ্ছে এই সরল রেখাটা অবশ্যই পরাবৃত্তটা শীর্ষবিন্দু দিয়ে যাবে এবং সমান দুই ভাগে বিভক্ত করবে দুই পাশে। আবার অনুরূপভাবে এটা এদিকেও হতে পারে, অথবা এই সরল রেখা যদি থাকে তাহলে একটা পরাবৃত্তকে প্রতিসমভাবে ভাগ করবে, মানে এভাবে ভাগ করা আর কি। শীর্ষবিন্দু দিয়ে যাবে সরল রেখাটা এবং সমান দুই ভাগে বিভক্ত করবে, অথবা নিচের দিকে হতে পারে এরকম। এবার আমরা একটা উদাহরণ নেব। উদাহরণ নিয়ে স্টেপ অনুযায়ী আমরা একটা পরাবৃত্তের গ্রাফ অঙ্কন করে ফেলব। যেমন এখানে নিলাম y-2² ইকুয়াল টু, পরাবৃত্তটার গ্রাফ কেমন হবে? তাহলে আমরা আগে অক্ষ ব্যবস্থা আঁকি। এখানে দেখো প্রথম কাজ হচ্ছে শীর্ষবিন্দুর অবস্থান নির্দেশ করতে হবে। তাহলে এই পরাবৃত্তটার শীর্ষবিন্দু কত? -1 2। -1 2 বিন্দুটা কোথায় অবস্থান করে? -1 2 সে এখানে। এক নম্বর স্টেপ কমপ্লিট। দ্বিতীয় স্টেপ, পরাবৃত্তটি যে চলকের একঘাত শীর্ষবিন্দু দিয়ে সেই চলক সম্বলিত অক্ষের সমান্তরাল একটি সরলরেখা টানতে হবে। তাহলে এটা শীর্ষবিন্দু। তাহলে এই পরাবৃত্তটি কোন চলকের একঘাত? x চলকের একঘাত। তাহলে শীর্ষবিন্দু দিয়ে x অক্ষের সমান্তরাল একটা সরলরেখা টানতে হবে। টানলাম। দ্বিতীয় স্টেপ কমপ্লিট। পরাবৃত্তটি যে চলকের একঘাত সেই চলক সম্বলিত অক্ষের সমান্তরাল একটা সরলরেখা টানতে হবে। তৃতীয় স্টেপ, পরাবৃত্তটি অঙ্কিত সরলরেখার সাপেক্ষে প্রতিসাম্য হবে। প্রতিসাম্যতা এখানে বোঝাইছি আমি। এখন একটা পরাবৃত্ত প্রতিসাম্য হবে এই সরলরেখার সাপেক্ষে, এর অর্থ হচ্ছে পরাবৃত্তটির শীর্ষবিন্দু এখানে থাকবে এবং সমান দুই ভাগে ভাগ করবে। যেমন এটাও হতে পারে আবার এটাও হতে পারে। এটা নির্ভর করবে এর চিহ্নের উপরে, এর চিহ্নের উপরে, 4 এর চিহ্নের উপরে। এখানে দেখো 4 এর স্থলে +8 আছে। যদি 4a পজিটিভ হয়, দ্যাট মিন্স পজিটিভ হলে আমার গ্রাফটা হবে এইরকম, আর এখানে যদি নেগেটিভ হয় তাহলে গ্রাফটা হবে এইদিকে। তাহলে আমার এই অঙ্কের জন্য 4 এর মান কত? +8। +8 মানে কোন দিকে গ্রাফটা হবে? এইদিকে। দ্যাট মিন্স আমার গ্রাফটা হবে এইটা। তাহলে আমরা গ্রাফ অঙ্কন করতে পারি এখন। তাহলে যে কোনো পরাবৃত্তের সমীকরণ দেওয়া থাক না কেন এই আকৃতির, যদি অক্ষরেখা x এবং y অক্ষের সমান্তরাল হয় তাহলে তার গ্রাফ অঙ্কন করা যাবে। ওকে, আর তো একটা উদাহরণ নিই তাহলে আরো ক্লিয়ার হবে। যেমন বললাম তোমাকে যে এরকম x² = -4 * y + 1 এটা করতে হবে। প্রথম কথা হচ্ছে শীর্ষবিন্দুর অবস্থান নির্দেশ করানো। তাহলে এই যে মনে করি একটা পরাবৃত্তের যদি আমরা সমীকরণ এখানে নির্ণয় করতে চাই বা গ্রাফ অঙ্কন করতে চাই, শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু মানে কি? x1 y1। কিভাবে পাবো সেটা ইকুয়েশন থেকে। যে x মাইনাস কত আছে, এখানে x মাইনাস আছে 0, y মাইনাস কত আছে? -1। তাহলে 0 - 1। তাহলে শীর্ষবিন্দু 0 - 1 কোথায়? এখানে 0 - 1। প্রথম স্টেপ কমপ্লিট। ফার্স্ট স্টেপ শীর্ষবিন্দুর অবস্থান নির্দেশ করা। সেকেন্ড স্টেপ, পরাবৃত্তটি যে চলকের একঘাত শীর্ষবিন্দু দিয়ে সেই অক্ষের সমান্তরাল। তাহলে শীর্ষবিন্দু দিয়ে এখানে y চলকের একঘাত, তাহলে y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা এখানে টানি, দ্যাট মিন্স y অক্ষ, অর্থাৎ এই অক্ষটাই টান দিলাম। দ্বিতীয় স্টেপ কমপ্লিট। তৃতীয় স্টেপ, এবারে পরাবৃত্তটা হবে আমার এই অঙ্কিত সরলরেখার সাপেক্ষে প্রতিসম। প্রতিসমতার অর্থ হচ্ছে পরাবৃত্তটা হয় এইদিকে হবে, শীর্ষবিন্দু যেতে এখানে থাকবে, অথবা এইদিকে হবে। y অক্ষের ক্ষেত্রে যদি এই 4 এর চিহ্ন পজিটিভ থাকে তাহলে হবে উপরের দিকে, আর নেগেটিভ থাকলে হবে নিচের দিকে। তাহলে এখানে কি আছে? আমার নেগেটিভ আছে। নেগেটিভ তাহলে কি হবে? নিচের দিকে, অর্থাৎ এই পরাবৃত্তের গ্রাফ এইটা।
এইরকম টোটাল কেস তৈরি করা যায় মোটামুটি 16 থেকে 18টার মতো এরকমই হবে আর কি, মনে নেই আমার, কিন্তু মোস্ট প্রবাবলি 16 থেকে 18টা কেস তৈরি করা যায় এরকম, যে পরাবৃত্তের এরকম বিভিন্ন প্রকারের গ্রাফ। তা তোমরা নিজেরা এখন পরাবৃত্তের গ্রাফ লিখবা, সেগুলোর জন্য আবার চিত্র আঁকবা, তারপর ঠিক হয়েছে কিনা সেটা দেখবা যে তোমার এই কন্ডিশনগুলো ফুলফিল করে কিনা। আরেকটা প্রবলেম দেখো, সে এরকম x - 1 হোল স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু y, এইটা যদি বলি এটা এই পরাবৃত্তের গ্রাফ কেমন হবে। আবারও তাই শীর্ষবিন্দুর অবস্থান নির্দেশ করি, তাহলে এটা যদি মূলবিন্দু হয়, শীর্ষবিন্দু হচ্ছে 1 0, x - 1 আছে, y - 0 আছে, তাহলে 1 0টা হচ্ছে শীর্ষবিন্দু। 1 0 কোথায় অবস্থান করে, এই যে এখানে সেট। এবার আসি পরাবৃত্তটি কোন চলকের এক ঘাত, y চলকের এক ঘাত, তাহলে y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা টেনে দিলাম। দ্বিতীয় স্টেপ শেষ। তৃতীয় স্টেপ কি, পরাবৃত্তটি এই যে অঙ্কিত সরলরেখার সাপেক্ষে প্রতিসম হবে। প্রতিসমতার অর্থ কি, ওই পরাবৃত্তকে সমান দুই ভাগে ভাগ করবে এবং ওটা যাবে কোন দিক দিয়ে, এই বিন্দু দিয়ে, তাহলে এরকম হবে অথবা এরকম হবে। এখন আমাকে বলো এখানে পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে, পজিটিভ, তাহলে উপরের দিকে, রাইট। এই হচ্ছে আমার পরাবৃত্তের গ্রাফ। ক্লিয়ার? ওকে, তাহলে এবারে আমরা একটা আলোচনায় নিয়ে আসবো আমি, সেটা হচ্ছে যে আমরা তো এতদিন শিখেছি যে কোন একটা সরলরেখা যদি বৃত্ত থেকে জ্যা কাটে তাহলে সেই জ্যার দৈর্ঘ্য বের করা যায়। তাহলে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এগুলো যদি কোনো সরলরেখা থেকে জ্যা কর্তন করে সেই জ্যার দৈর্ঘ্য কেমন করে বের করা যাবে। কারণ আমরা বৃত্ত থেকে আমরা জ্যার উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমাদ্বিখণ্ডিত করতো, এই জন্য আমরা পারতাম। তো আমি আজকে একটা জেনারেল কেস আলোচনা করি। পরাবৃত্তের একটা সাধারণ সমীকরণ নেই, সরলরেখার একটা সাধারণ সমীকরণ নেই, এবং সরলরেখাটি ওই পরাবৃত্ত থেকে যে পরিমাণ জ্যা খণ্ডন করে সেই জ্যার দৈর্ঘ্য কত হবে সেটা আমরা বের করবো। সেম আমি তোমাদেরকে প্রশ্ন করলাম এরকম যে y স্কয়ার ইকুয়াল টু 4ax, এই পরাবৃত্তটি y ইকুয়াল টু mx প্লাস c সরলরেখাটি হতে যে জ্যা খণ্ডন করে তার দৈর্ঘ্য কত, এটা আমি বের করতে চাই। তাহলে প্রথম কথা হচ্ছে যে সে পরাবৃত্তটা হচ্ছে এইটা, এইটা, আর জ্যা হচ্ছে এইটা, জ্যার সমীকরণ এটা দেওয়া আছে হচ্ছে তোমার y ইকুয়াল টু mx প্লাস c, এবং এই সমীকরণটা দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল টু 4ax। ক্লিয়ার? যদি তাই হয় আমি যে কাজটা এখানে করতে যাচ্ছি সেটা হচ্ছে যে মনে করো এই দুটো সমীকরণ সমাধান করে যে দুটো ছেদবিন্দু পাওয়া যাবে তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে জ্যার দৈর্ঘ্য নির্দেশ করে, রাইট। তো আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এরকম একটা প্রসেস মনে করলাম, এটা হচ্ছে x1 y1 যে কোনো একটা বিন্দু, এটা হচ্ছে x2 y2 যে কোনো একটা বিন্দু। তাহলে তোমার বের করতে হবে এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে x1 y1 এবং x2 y2 এই সরলরেখার উপর অবস্থিত, তার মানে আমরা লিখতে পারি y1 ইকুয়াল টু m ইনটু x1 প্লাস c, y2 ইকুয়াল টু m ইনটু x2 প্লাস c। তাহলে আমি যদি এটা বিয়োগ করে দিই তাহলে y1 মাইনাস y2 ইকুয়াল টু m ইনটু x1 মাইনাস x2, এইটা, রাইট। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে দুটো সমীকরণ, এই দুটো সমীকরণ থেকে যে কোনো একটা চলকের দ্বিঘাত সমীকরণ নিয়ে আসবো, x এর হোক আর y এর হোক একটা দ্বিঘাত সমীকরণ নিয়ে আসবো। তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে x এর মান x ইকুয়াল টু আসলে y স্কয়ার ডিভাইডেড বাই 4a, তাহলে x এর মান যদি এখানে বসিয়ে দিই তাহলে আমার আসতেছে y ইকুয়াল টু m ইনটু y স্কয়ার ডিভাইডেড বাই 4a প্লাস c, তাহলে বা এখানে আসবে তোমার m y স্কয়ার একবার লিখতেছি মাইনাস 4ay প্লাস 4ac ইকুয়াল টু 0। তাহলে এটা কি নির্দেশ করে, y এর দ্বিঘাত সমীকরণ নির্দেশ করে। এর অর্থ কি জানো, ওই সরলরেখাটা এই পরাবৃত্তটাকে সর্বোচ্চ দুইটা বিন্দুতে ছেদ করবে। তাহলে সেই দুটো বিন্দুর কোটি যদি আমরা y1 এবং y2 ধরি মূল দুটা, তাহলে তোমরা জানো অতএব y1 প্লাস y2 মূল দুইয়ের যোগফল ইকুয়াল টু 4a বাই m, রাইট। এবং আরো জানো y1 y2 এটা ইকুয়াল টু 4ac ডিভাইডেড বাই m। তাহলে y1 প্লাস y2 জানো, y1 y2 জানো, 4ac ডিভাইডেড বাই m। তাহলে এটা জানো, আমার দরকার কি আসলে, আমার দরকার হচ্ছে এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা। তাহলে এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা p এটা q, তাহলে অতএব pq ইকুয়াল টু রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, এই মানটুকু তোমার দরকার। তো x1 মাইনাস x2 ইকুয়াল টু লেখা যায় y1 মাইনাস y2 ডিভাইড বাই m। তাহলে আমি এখানে একবার লিখে নিই, তাহলে হচ্ছে তোমার
রুট ওভার y1 মাইনাস y2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই m স্কোয়ার প্লাস এখানে থাকছে y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে আমরা যদি এই ব্যাপারটা কমন নিই, কমন নিলে আসতেছে রুট ওভার 1 প্লাস 1 বাই m ইন্টু y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে y1 মাইনাস y2 হোল স্কোয়ার মানে আবার তোমরা জানো y1 প্লাস y2 হোল স্কোয়ার মাইনাস 4y1 y2। এইটা দেখো আমি y1 মাইনাস y2 এখানে m স্কোয়ার হবে সরি, তাহলে এখানে কি করেছি y1 মাইনাস y2 হোল স্কোয়ারটা কমন নিয়েছি, তার সূত্র ফেলেছি। এটার মান তুমি জানো, এটার মানও তুমি জানো। দিস ইকুয়াল টু তাহলে রুট ওভার 1 প্লাস 1 বাই m স্কোয়ার ইন্টু y1 প্লাস y2 এর মান কত? y1 প্লাস y2 এর মান হচ্ছে 4a বাই m, দ্যাট মিন্স এখানে আসবে হচ্ছে 16 a স্কোয়ার ডিভাইডেড বাই m স্কোয়ার 4a বাই 16 মাইনাস 4 ইন্টু y1 y2 এর মান কত? 4ac ডিভাইডেড বাই m। এটা তাহলে দিস ইকুয়াল টু রুট ওভার এখান থেকে হচ্ছে m স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই m স্কোয়ার ইন্টু এখানে যদি m স্কোয়ার লসাগু করি তাহলে কত আসবে? 16 কমন নিই, তাহলে এখানে থাকবে হচ্ছে ac। এবারে m স্কোয়ারের বর্গমূলটা বের করে নেব, 16 এর বর্গমূল বের করে নেব, যা হবে সেটাই অ্যান্সার। তাহলে আমার এখানে কি কি অজানা থাকলো? এখানে অজানা থাকলো m, a আর c। তাহলে m হচ্ছে সরলরেখার ঢাল, এখান থেকে তাহলে z এর দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। তাহলে এটা একটা প্রসেস, অথবা তোমরা ছেদ বিন্দু বের করে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করে দিবা, তাহলেই হবে। তাহলে ছেদ বিন্দু বের করে দিয়েও করতে পারবা, জেনারেল আকৃতিতে আসলে এভাবে করবা, নইলে ছেদ বিন্দু বের করতে পারবা না। ওকে, এবার আমরা একটা প্রবলেম করব, সেটা হচ্ছে যে মনে করো যে একটা পরাবৃত্তের মানে অ্যাপ্লিকেশন সংক্রান্ত একটা প্রবলেম। সেটা হচ্ছে মনে করো একটা খিলান, খিলান মানে কি জানো? গ্রামের দিকে ওই তোমার হচ্ছে যখন ধান চাল তোলে আর কি, তখন ওই মাঠের দিকে ওরা একটা মানে ধান টান মারাই করার জন্য একটা জায়গা করে ওখানে একটা খিলান করে, পরাবৃত্তাকার খিলান, যার ভিতরে ওই লোকজন থাকে আর কি রাত্রিবেলাতে, চাল যেন না হয় আর কি। তো মনে করো এরকম একটা খিলান, এই নির্দিষ্ট উচ্চতা বিশিষ্ট একটা খিলান। প্রশ্ন হচ্ছে যে এটার উচ্চতা মনে করো 18 মিটার। এরকম প্রশ্ন পেলাম যে 18 মিটার উঁচু একটি পরাবৃত্তাকার খিলান এর প্রস্থ মানে হচ্ছে এই যে এটা, এখান থেকে এইটুকু হচ্ছে বলা আছে মনে করো 24 মিটার, আমি ধরে নিলাম 24 মিটার। প্রশ্ন হচ্ছে আমার এর মধ্যবিন্দু থেকে, সেন্টার থেকে, এই যে এই বিন্দু থেকে সে মনে করো 8 মিটার দূরে, এখানে হচ্ছে 8 মিটার দূরে, এখান থেকে এইটুকু হচ্ছে 8 মিটার দূরে। 8 মিটার দূরে একটা মনে করো পিলার দেওয়া আছে, এই পিলারের উচ্চতা কত হবে, মানে এইটা ওয়াট? এই প্রশ্নটার উত্তর আমাকে করতে হবে। তাহলে কি প্রশ্নটা 18 মিটার উঁচু একটি পরাবৃত্তাকার খিলান যেটা ওয়াইড কত 24 মিটার। প্রশ্ন হচ্ছে সেন্টার থেকে 8 মিটার দূরে অবস্থিত একটা পিলারের উচ্চতা নির্ণয় করতে হবে। এটা কি কাজে ব্যবহার হয় জানো? সেটা হচ্ছে ওই যে দেখবা সুড়ঙ্গ পথ আছে কিছু, মনে করো দেখা গেল তুমি পাহাড়ি এলাকার ভিতর দিয়ে, পাহাড়ের ভিতর দিয়ে তুমি একটা সুড়ঙ্গ পথ করবা, এই পথ দিয়ে তুমি মনে করো হচ্ছে বাস নিয়ে যাবা, এর একটা নির্দিষ্ট প্রস্থ আছে, ওয়াইড কতটুকু এটা দেওয়া আছে, একটা বাস এর মনে করো উইডথ দেওয়া আছে, মনে করো এটা হচ্ছে একটা বাস। প্রশ্ন হচ্ছে যে এই বাসের সাইজ কেমন হলে এই সুড়ঙ্গ দিয়ে বাসটা খুব সহজে যেতে পারবে, তখন এই প্রবলেমটার প্রয়োজন। কারণ কি দেখো, বাসটা দেখা গেল মনে করো এই প্রস্থতা উচ্চতা এর চাইতে একটু বেশি হয়ে গেল, তাহলে যেতে পারবে না। তাহলে যে কোম্পানিকে তুমি এই বাসটা বানাতে দেবা, তুমি এই ডাইমেনশনগুলো দিয়ে দেবা যে এই ডাইমেনশন আমার হচ্ছে সুড়ঙ্গ পথটার উচ্চতা হচ্ছে 18 মিটার, প্রস্থ হচ্ছে 24 মিটার। এখন আপনি বাস কি সাইজের বানাবেন সেটা আপনার বিষয়। সে কি করবে, তাহলে তখন বাসের একটা নির্দিষ্ট স্পেসিফিকেশন নিয়ে সে কত উইডথে বাস বানাতে চাচ্ছে, তাহলে সেরকম উচ্চতা করে নেবে, সেটা আমরা এখানে চাচ্ছি। তাহলে এটাকে একটু বর্ধিত করে দিই, এটাকে একটু বর্ধিত করে দিই, এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, এটা দিলাম, এটা ওয়াই ও ওয়াই প্রাইম, এখানকার এটা হচ্ছে মূল বিন্দু। এবার দেখো তাহলে এটা যেহেতু 18, তাহলে এখানকার স্থানাঙ্ক হবে 0, 18 এবং তাহলে শীর্ষবিন্দু পেয়ে গেছি আমরা, এবং এটা যেহেতু 24 তাহলে এটা হবে 12, তাহলে এখানকার স্থানাঙ্ক হবে 12, 0। এবার দেখো তোমার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য হচ্ছে যে এই পরাবৃত্তের একটা সমীকরণ এখানে যদি বের করতে পারো, এখানে 8 আর এইটুকু যদি আমার এইচ উচ্চতা বিশিষ্ট হয়, তাহলে এখানকার স্থানাঙ্ক হবে 8h, এবং 8h বিন্দুটা হচ্ছে এই পরাবৃত্তের উপরিস্থিত যে কোনো একটা বিন্দু। ক্লিয়ার? তাহলে তুমি যদি এই পরাবৃত্তের সমীকরণ কোনো ক্রমে বের করতে পারো,
পরাবৃত্তের সমীকরণ বের করে সেই সমীকরণে যদি 8h বের বসিয়ে দাও তাহলে h এর মান পেয়ে যাবা। আমার এখানে কি কি জানা আছে দেখো, শীর্ষবিন্দু 0, 8, 10 এবং এই পরাবৃত্তের অক্ষরেখা হচ্ছে y অক্ষরেখা, y অক্ষ বা y অক্ষের সমান্তরাল, এবং সেটা কোন বিন্দুতে পাস করে, 12, 0 বিন্দুতে পাস করে। ক্লিয়ার? এবারে আমরা জানি যে শীর্ষবিন্দু দেওয়া থাকে এবং অক্ষরেখা জানা থাকে তার সমীকরণ আমরা বের করতে পারি। তাহলে আমরা লিখব এখানে শীর্ষ 0, 18 এবং অক্ষরেখা y অক্ষ বরাবর অবস্থিত। অতএব পরাবৃত্তটির সমীকরণ x - x1 whole square equal to 4a2y - y1। y1 এর মান কত? 18। এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করে, আমরা যে ইকুয়েশনটা লিখেছি 4a লিখেছি, বাট কিন্তু এই যে এখানে যে কাহিনীটা ঘটেছে যে এই পুরা ঘটনাটা, এই পরাবৃত্তটার দিক কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে হলে এখানে একটা কি চিহ্ন আসে? নেগেটিভ। আর উপরের দিকে হলে পজিটিভ। দ্যাট মিনস এখানে এর মান নেগেটিভ আসবে। দেখা যাক। তাহলে আমরা এখানে এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ বা x² = 4a2y - 810, এটা মনে করে ইকুয়েশন নম্বর 1। এই পরাবৃত্তটা এই 12, 0 বিন্দুতে পাস করে, তাহলে এটা বিলংস টু 12, 0। 12, 0 বিন্দুকে সিদ্ধ করাই, তাহলে সিদ্ধ করালে আসবে 144 = 4 * a * 0 বসালে -18। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি a এর মান পাবো -144 / 4 * 18। ক্লিয়ার? তাহলে এখানে আমরা যদি ভাগ করি 4 3 4 12, 2 24, 4 6 24, 18 2 36, this equal to -2। তাহলে এর মান পেলাম আমরা কত? -2। তাহলে পরাবৃত্তের সমীকরণ কি? অতএব সমীকরণ হচ্ছে x² = -8 * y - 18। এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। দ্যাট মিন্স এই খিলানের সঞ্চারপথের সমীকরণ। ক্লিয়ার? এখন আমাকে বের করতে হবে h এর মান। তাহলে 8 মিটার দূরত্বে অবস্থিত, 8 মিটার দূরে অবস্থিত এই পিলারের উচ্চতা বের করতে হবে। তাহলে 8h বিন্দুর এই সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে অতএব 8 = -8² -8 * h - 18। তাহলে বা কত আসতেছে? 64/8। 8 = -h + 18। অতএব h = কত? 10 মিটার। এটাই आंसर। অর্থাৎ 8 মিটার দূরে অবস্থিত যে পিলারটা দেখতে পাচ্ছ, সেই পিলারের উচ্চতা হবে কত? 10 মিটার। ক্লিয়ার? এবার আমরা একটু উপবৃত্ত নিয়ে কাজ করি। উপবৃত্তের আমি সেদিন একটা কোণ কেটে দেখাইছিলাম, এমন একটা উপবৃত্ত। এই উপবৃত্তের সাধারণ সমীকরণ তোমরা জানো, x² / a² + y² / b² = 1। এই চিত্রটাকে অত্যন্ত ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এই চিত্র থেকেই তোমার সব অ্যান্সার করতে হবে আসলে। তো এই পাশে একটা দিকাক্ষ থাকে, এই পাশে একটা দিকাক্ষ থাকে। এই যে এখানে x² / a² + y² / b² = 1। এখানে পরিচয় হচ্ছে x অক্ষ দিয়ে কাটা অংশ a, মানে এখান থেকে এইটুকু হচ্ছে তোমার x = a। এখানে একটা সরলরেখা টেনে দিই, এখানে একটা সরলরেখা টেনে দিই। সরলরেখা যেহেতু y অক্ষের সমান্তরাল এবং x অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে x = -a। আর এইটুকু পরিচয় হচ্ছে b, তাহলে এইটুকু পরিচয় হচ্ছে a। অর্থাৎ এটা দ্বারা বুঝবো আমরা x অক্ষ থেকে উপবৃত্তটি a অংশ কাটে এবং y অক্ষ থেকে b অংশ কাটে, মানে উপরের দিকে আর কি, ধনাত্মক দিকে a অংশ কাটে, y অক্ষের ধনাত্মক দিক থেকে b অংশ কাটে, আর গোটা অক্ষ থেকে 2b অংশ কাটে, এবং এই বৃহৎ অক্ষ থেকে, এটাকে বলা হয় বৃহৎ অক্ষ, বৃহৎ অক্ষ থেকে কাটে হচ্ছে 2a। তো এখানে হচ্ছে আমার s উপকেন্দ্র, এখানে আরেকটা উপকেন্দ্র থাকে s', এটা fx পয়েন্ট বা শীর্ষবিন্দু, এটা হচ্ছে a', এখানে হচ্ছে z, এখানে হচ্ছে z'। এই z কে বলা হচ্ছে তোমার বৃহৎ অক্ষ এবং দিকাক্ষের ছেদবিন্দু, এর নাম হচ্ছে দিকাক্ষ। তাহলে এখানে যে একটা লম্ব টানা যায়, এই লম্বটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। এখানে একটা লম্ব টানা যায়, এটা উপকেন্দ্রিক লম্ব। তো উপকেন্দ্রিক লম্ব আমার টোটাল হচ্ছে 2টা, উপকেন্দ্রিক লম্ব 2টা, শীর্ষবিন্দুতে স্পর্শক 2টা, দিকাক্ষের সমীকরণ হবে, দিকাক্ষ রেখাও হবে 2টা। এটাকে বলা হয় বৃহৎ অক্ষ, এটা মনে করো x ও x', y ও y'। তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে বৃহৎ অক্ষ বা আর অক্ষ।
আর এটাকে আমরা বলবো হচ্ছে ক্ষুদ্র অক্ষ, অনুবন্ধী অক্ষ। তো এখানে যে কাজটা করতে হয়, প্রথম কাজ হচ্ছে এই উপবৃত্তটার উৎকেন্দ্রিকতা লেখা। তো তোমরা জানো যে তোমরা এই শিখেছো যে এ ইজ গ্রেটার দেন বি হলে উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু হয় √1 - b স্কয়ার বাই a স্কয়ার। এ ইজ গ্রেটার দেন বি হলে, আর যদি এ ইজ লেস দেন বি হয়, এইটা হলে উৎকেন্দ্রিকতা হবে √1 - a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার। এই দুটা জিনিস মনে রাখতে হবে আর কি। তো আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক কি পাই দেখো, এটুকু a, এটাকে মনে করো একটা ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করলে বড় হতে পারে আবার ছোট হতে পারে। কখন বড় হয়? যদি 1 এর চাইতে বড় একটা সংখ্যা দ্বারা গুণ করা হয় কোনো একটা সংখ্যাকে, সেটা বড় হয়ে যায়, আর 1 এর চাইতে ছোট সংখ্যা দ্বারা গুণ করলে সেটা ছোট হয়ে যায়। সে এটা a, আমি এখান থেকে এইটুকু চাচ্ছি, দেখো এটা যদি o হয়, এটা কিন্তু 0 0, তাহলে ও এস ও এর চাইতে ছোট। উপবৃত্তের ক্ষেত্রে এটা হবে ই গুণ ছোট, ই গুণ, অর্থাৎ এই দৈর্ঘ্যটা হবে এই দৈর্ঘ্যের ই গুণ। তাহলে এই পুরোটা যদি এ হয়, তাহলে এখান থেকে এটুকু হচ্ছে এ ই, তাহলে এ ই 0, এখানকার স্থানাঙ্ক হচ্ছে -a ই 0, তাহলে এটা হচ্ছে a 0, এটা হবে -a 0। তাহলে এখানে স্থানাঙ্ক হচ্ছে a 0, এখানকার স্থানাঙ্ক তোমার -a 0। এবার দেখো এটার চাইতে কিন্তু এই দূরত্বটা ও জেডটা অনেক বড়, কতটুকু বড়, এটাকে ই দ্বারা ভাগ করবা। তাহলে প্রথম কথা হচ্ছে যদি তুমি এখানকার স্থানাঙ্ক বের করতে পারো, এটাকে ই দ্বারা ভাগ করলে এটা পাওয়া যাবে, এটাকে আবার ই দ্বারা ভাগ করলে এটা পাওয়া যাবে, অর্থাৎ z অফ a বাই e 0। তাহলে এখানকার স্থানাঙ্ক হবে z অফ -a বাই e 0। তাহলে এই ইকুয়েশনগুলো বলি আমি, তাহলে বিন্দুগুলোর স্থানাঙ্ক হবে। তাহলে চিত্রগুলো যদি মনে রাখতে পারো, তাহলে এখানকে সব অঙ্ক বের করতে পারবে আর কি, অনেক অঙ্ক আসে এখান থেকে, তোমরা জানো। তাহলে এখান থেকে এই সরলরেখাটার সমীকরণ হবে তোমার x ইকুয়াল টু a e, আর এটা হবে x ইকুয়াল টু -a e। আবার দেখো এইটা হচ্ছে দ্বিঘাক্ষ, এই দ্বিঘাক্ষের সমীকরণ x ইকুয়াল টু এই পাশে a বাই e, আর এই পাশে হবে তোমার x ইকুয়াল টু -a বাই e। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে এই উপবৃত্তের কেন্দ্র কোথায়, বলবা 0 0। উপকেন্দ্র কোথায়, চোখ বন্ধ করে +-a e 0। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি, +-a 0। বৃহৎ অক্ষ এবং দ্বিঘাক্ষের ছেদবিন্দু কি, ছেদবিন্দু হবে +-a বাই e 0। এগুলো হচ্ছে স্থানাঙ্ক। তাহলে স্থানাঙ্কের কেস শেষ। এবার দৈর্ঘ্য, এখানে কি কি দৈর্ঘ্য নির্ণয় করা সম্ভব? এখানে যে দৈর্ঘ্যগুলো বের করা সম্ভব, এটা হচ্ছে ক্ষুদ্র অক্ষ। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য b + b, দ্যাট মিন্স টুয়াইস b, একটা দৈর্ঘ্য গেল। এবারে বৃহৎ অক্ষ a প্রাইমটা হচ্ছে বৃহৎ অক্ষ a প্রাইম, তাহলে এটা দৈর্ঘ্য কত, এখান থেকে এইটুকু a, এখান থেকে এইটুকু a, তাহলে টুয়াইস a হচ্ছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। রাইট? চাষচিত্রটা মনে রাখবা, কোনো সূত্র তোমার মুখস্থ রাখার দরকার নেই, তুমি শুধু এটা মনে রাখো তাহলেই হবে। আর চিনো যে কোনটা কি জিনিস। রাইট? খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এটা এখানকার, এবং এখান থেকে কত যে প্রশ্ন আসে তোমার চিন্তা করতে পারবা না। এখানে টোটাল 18টা কেস আছে, এখানে টোটাল 18টা সূত্র বানানো সম্ভব। এই 18টা সূত্র তুমি মুখস্থ করবে কি করে? মুখস্থ থাকবে না যদি চিত্রটা মনে রাখতে না পারো। রাইট? এবার আসি, আমি যদি বলি উপকেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব, ভেরি গুড, উপকেন্দ্রের দিকে এই, এদিকে এই, তাহলে টুয়াইস এই। আমি যদি বলি শীর্ষবিন্দুদের মধ্যবর্তী দূরত্ব টুয়াইস এ, দ্বিঘাক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে, এখান থেকে এইটুকু a বাই e, এখান থেকে এইটুকু আরো a বাই e, তাহলে টুয়াইস a বাই e দৈর্ঘ্য পেয়ে গেলাম। আর কি কি দৈর্ঘ্য বের করা সম্ভব? এখানে একটা দৈর্ঘ্য আছে, দেখো এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সে l প্রাইম, তাহলে এইটার দৈর্ঘ্য আমরা এখন বের করব। তাহলে এইটুকু দৈর্ঘ্য দেওয়া আছে a e, বা এইটুকু জানি না, সে এইটুকু m, তাহলে এখানকার স্থানাঙ্ক হবে a e m। তার মানে কি, আমার উদ্দেশ্য কিন্তু m এর মান বের করা। তাহলে এই বিন্দুটা এই সমীকরণকে সিদ্ধ করবে, কারণ এই বিন্দুটা এই উপবৃত্তের উপর অবস্থিত। তাহলে এই বিন্দুটা এই উপবৃত্তের উপর অবস্থিত। ক্লিয়ার? তাহলে এই বিন্দুটা এখানে যদি বসাই, তাহলে কত আসতেছে, a স্কয়ার e স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y স্কয়ার, y মানে m, তাহলে m স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়াল টু 1। আমার উদ্দেশ্য হচ্ছে m এর মান বের করা। তাহলে বা এখানে থাকছে m স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস e স্কয়ার, কারণ এখানে a স্কয়ার স্কয়ার কেটে যায়। রাইট? এবারে যদি
আমরা কিন্তু এখানে a is greater than b, এই চিত্রের জন্য a is greater than b। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি যে e স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। অতএব 1 মাইনাস e স্কয়ার ইকুয়াল টু আসলে b স্কয়ার বাই a স্কয়ার। বেশিরভাগ সময় তোমরা এটা মনে রাখিও, সুবিধা পাবা যে 1 মাইনাস e স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে এখন দেখো এটা মানে b স্কয়ার বাই a স্কয়ার, তাহলে m স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার। তাহলে বা m স্কয়ার ইকুয়াল টু আসে তোমার b টু দি পাওয়ার 4 বাই a স্কয়ার। অতএব m ইকুয়াল টু আসবে তোমার b স্কয়ার বাই a। যেহেতু উচ্চতা যাচ্ছে প্লাস মাইনাস নিলে শুধু স্থানাঙ্ক পাওয়া যাবে, নিচের দিকে একটা উপরের দিকে একটা, এটাই বোঝানো হয়েছে। তাহলে m এর মান হচ্ছে b স্কয়ার বাই a। এবারে a এর প্রাইম। অতএব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান সমান টুয়াইস m, দিস ইকুয়াল টু 2b স্কয়ার ডিভাইডেড বাই a। এটা মনে রাখতে হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কয়ার বাই a যদি a is greater than b হয়। তাহলে আমরা দৈর্ঘ্যগুলো বের করতে পারলাম। কি কি দৈর্ঘ্য বের করতে পারলাম? ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, দ্বিকাক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আবার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কয়ার বাই a। আরো কিছু জিনিস এখানে বলা যায়, সেটা হচ্ছে এরকম দেখো, এই যে মনে করো এই দূরত্বটা আমি এখানে জুম করে দিকে নিয়ে যাবো, এটা মনে করো 1 নম্বর রেখা, এটা মনে করো আরেকটা দূরত্ব, এটা হচ্ছে 2 নম্বর রেখা। এই দুটার একটা স্পেশাল নাম হচ্ছে, এই দূরত্বটাকে বলা হয় উপকেন্দ্র এবং অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কিন্তু আসে পরীক্ষায়। দেখা গেল উপকেন্দ্র এবং অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, তাহলে উপকেন্দ্র এবং অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে তাহলে আমরা 1 নম্বরটা করছি, ওখানকার 1 নম্বরটা কি নির্দেশ করে? 1 নম্বরটা নির্দেশ করে উপকেন্দ্র এবং অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব। অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু হবে, দেখো এইটুকু, কিন্তু এইটুকু বের করতে হবে। আমরা কিন্তু এই যে এইটুকু পুরোটা জানি, এইটুকু হচ্ছে a বাই e, আর এইটুকু কত? তাহলে এইটুকু থেকে যদি আমি এইটুকু বাদ দিয়ে দিই, দেখো এখান থেকে এইটুকু থেকে যদি আমি এইটুকু বাদ দিয়ে দিই, তাহলে এইটুকু পাবো কিনা? অবশ্যই পাবো। তাহলে আমরা এটা লিখতে পারবো a বাই e মাইনাস a e। এটা হচ্ছে উপকেন্দ্র এবং অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব। এর মডুলাস মানটা আসে, এর মডুলাস মান নিলেই হবে। ক্লিয়ার? তাহলে উপকেন্দ্র এবং অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব হলো। এবার 2 নম্বরটা কি? 2 নম্বর হচ্ছে শীর্ষবিন্দু এবং অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব। তাহলে শীর্ষবিন্দু এবং অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব। শীর্ষবিন্দু এবং অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব যদি বের করতে চাই, তাহলে দেখো এই যে এখান থেকে এইটুকু থেকে যদি আমরা এইটুকু বাদ দিয়ে দিই, আমরা কিন্তু এই যে এইটুকু চাই, এখান থেকে এইটুকু, রাইট? তাহলে এইটুকু যদি বের করতে চাই, তাহলে এই পুরাটুকু থেকে এইটুকু বাদ দিতে হবে। তাহলে কি আসবে এখানে? দূরত্ব ইকুয়াল টু a বাই e মাইনাস a। এটাই হচ্ছে শীর্ষবিন্দু এবং অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা দূরত্বগুলো দেখলাম। এবার দেখো সমীকরণগুলো। যদি আমি বলি এই উপবৃত্তের ক্ষুদ্র অক্ষের সমীকরণ কি হবে? তুমি তখন চোখ বন্ধ করবে। ক্ষুদ্র অক্ষ কে ছিল? ক্ষুদ্র অক্ষ ছিল তোমার y অক্ষ, রাইট? তাহলে y অক্ষের সমীকরণ কি? x ইকুয়াল টু 0। মুখস্থ রাখার প্রয়োজন নাই, উলটপালট হয়ে যাবে কিন্তু। আবার যদি বলি বৃহৎ অক্ষের সমীকরণ কি হবে? বৃহৎ অক্ষের সমীকরণ হবে y ইকুয়াল টু 0, কারণ x অক্ষের সমীকরণ, x অক্ষের সমীকরণটাই হচ্ছে তোমার এখানে বৃহৎ অক্ষের সমীকরণ। তাহলে y ইকুয়াল টু 0। যদি বলি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি? উপকেন্দ্রিক লম্ব আছে দুইটা, তাহলে x ইকুয়াল টু একটা প্লাস ae আর একটা x ইকুয়াল টু মাইনাস ae। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু প্লাস মাইনাস ae। আবার যদি বলি আমি শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ, অ্যানসার হবে x ইকুয়াল টু প্লাস মাইনাস a। যদি আমি বলি দ্বিকাক্ষের সমীকরণ, অ্যানসার হবে x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই e। তাহলে প্লাস মাইনাস a বাই e। তাহলে চিত্র যদি মনে রাখতে পারো, তাহলে এখানকার সব ইকুয়েশন তুমি বলতে পারবা, নইলে মুখস্থ থাকবে না। আরেকটা জিনিস আছে, উপবৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই a b। এর মান b এর থেকে বড় হোক আর ছোট হোক সেটা কোনো ফ্যাক্টর না, কারণ এটাকে এরকম ভাবে উল্টিয়ে দিলে ক্ষেত্রফল কখনো চেঞ্জ হতে পারে না, রাইট? তাহলে এটা ক্ষেত্রফল হচ্ছে পাই a b, এটা তোমরা ক্যালকুলাসে শিখেছো। তাহলে আমরা এখানে টোটাল আসলে 18টা জিনিস বলেছি, এর মধ্যে
প্রথমত বিন্দুর কাজ কারবার শেষ করে নিয়েছি, তারপরে দৈর্ঘ্যের কাজ কারবার শেষ করে নিয়েছি, তারপরে আমরা সমীকরণগুলোর কাজ কারবার শেষ করে নিয়েছি। এই 3 ধরনের কাজ একত্রে মিলে টোটাল এখানে 18টার মতো কেস আছে প্রায়। এখন প্রশ্ন হচ্ছে এগুলো কখন ব্যবহার করব? একটা কথা মনে রাখতে হবে, অবশ্যই প্রশ্নে বলা থাকবে অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষ বরাবর অবস্থিত। উপবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষ বরাবর যদি অবস্থিত হয় তখন তুমি এই সমীকরণটা ব্যবহার করতে পারবা। x² + y² b² = 1। এখন এখানে ছোট্ট একটা কথা বলে নিই, যদি এই উপবৃত্তের ক্ষেত্রে a যদি b হয়, জাস্ট উল্টে দিবা। উল্টে দেওয়ার কথা কি জানো? এই জিনিসটাকে উল্টে এভাবে নিয়ে আসতে হবে। উল্টে নিয়ে আসলে y অক্ষের উপরে যখন যাবে বৃহৎ অক্ষ, তখন এর অক্ষের উপরে স্থিত সকল বিন্দুগুলো চেঞ্জ হয়ে যাবে। কি হবে? ভুজ কোটি হবে, কোটি ভুজ হবে। দ্যাট মিনস তুমি একটা মনে রাখবা, একটা চিত্র মনে রাখবা, দুটা চিত্র না। মনে রাখবা এটার শীর্ষবিন্দু যদি ±a0 হয়, এটার শীর্ষবিন্দু ভুজ কোটি হবে, কোটি ভুজ হবে। এর জায়গায় b হবে, b এর জায়গায় a হবে, x এর জায়গায় y হবে ইকুয়েশনগুলোতে, আর y এর জায়গায় x হবে। এই চেঞ্জগুলো করলেই হবে। তাহলে এর শীর্ষবিন্দু যদি ±a0 হয়, এর শীর্ষবিন্দু হবে 0 ± b। এর যদি উপকেন্দ্র ±a0 হয়, এর উপকেন্দ্র হবে +0 ± be। তাহলে এই দিকেও 18টা সূত্র তোমার মনে থাকবে। তাহলে যদি তুমি একটা চিত্র জাস্ট মনে রাখতে পারো, এই একটা চিত্র থেকে কিন্তু কতগুলো অঙ্ক হয় জানো? মোটামুটি আমার এই সমীকরণে টোটাল আননোন হচ্ছে 2টা। যে কোনো 2টা কন্ডিশন যদি এখানকার দেওয়া থাকে এই 18টা কন্ডিশনের মধ্যে, তাহলে একটা অঙ্ক তৈরি করা যায়। এই 18টা জিনিস থেকে যে কোনো 2টা বিন্দু বাছাই করা যায়। 18C2 হবে। 18C2 মানে 18 × 17 / 2, তার মানে 9 × 17। 9 × 17 মানে 153। অর্থাৎ তুমি এখানে টোটাল 153টা অঙ্ক করতে পারবা। টোটাল 153টা অঙ্ক করতে পারবা। যেমন আমি একটা অঙ্ক নিই। এরকম একটা প্রবলেম নিলাম যে একটি উপবৃত্তের উৎকেন্দ্রিকতা দেওয়া আছে তোমার 1/√2, উপকেন্দ্র দেওয়া আছে ±40। এই দুটার তথ্য দেওয়া আছে এবং বলা আছে অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষ বরাবর অবস্থিত। প্রশ্ন বলা আছে এরকম। যদি এরকম থাকে তাহলে আমি আগেই বলেছি উপবৃত্তের অক্ষদ্বয় যদি স্থানাঙ্কের অক্ষ বরাবর অবস্থিত হয়, সমীকরণ হবে x² / a² + y² / b² = 1। দ্যাট মিন্স ওখানে a আর b এর মান অজানা, তোমাকে বের করতে হবে a এবং b এর মান। তাহলে তোমার কি কি তথ্য দেওয়া আছে দেখো। e = দেওয়া আছে 1/√2। ক্লিয়ার? দ্যাট মিন্স e² = দেওয়া আছে 1/2। দ্যাট মিন্স 1 - e² দেওয়া আছে 1 - 1/2। দ্যাট মিন্স হাফ। তাহলে e² = 1/2, তাহলে 1 - e² = 1 - হাফ। দ্যাট মিন্স হাফ। 1 - e² মানে আমি একটু আগে দেখাইছিলাম b² / a², এটা = 1/2। এখন আমার প্রশ্ন এখানে b² / a² হবে নাকি a² / b² হবে, এটাতে প্রশ্ন। তা তোমাকে আগে দেখে নিতে হবে এখানে যে ক্লুগুলো দেওয়া আছে। দেখো এখানে উপকেন্দ্র দেওয়া আছে +-40। এর অর্থ কি? যদি +-40 হয় তাহলে উপকেন্দ্র x অক্ষের উপর অবস্থিত, কোটি স্থানাঙ্ক 0। তাহলে উপকেন্দ্র যদি x অক্ষের উপর অবস্থিত হয়, a is greater than b, that means b² / a, this = half। থাকে না। আরেকটা ঘটনা, উপকেন্দ্র দেওয়া আছে আমার। উপকেন্দ্র কি দেওয়া আছে দেখো, ±ae0, এটা দেওয়া আছে +-40। তার মানে কি রে, ae = 4। দ্যাট মিন্স e এর মান তো তোমার জানা আছে 1/√2, তাহলে a = 4√2। a যদি জানা থাকে আমি b এর মান বের করতে পারবো। তাহলে অতএব b² / a² করলে 16 16 × 32, 32 = 1/2। অতএব b² = 16। অতএব b = 4। তাহলে এর মান তুমি জানো, b এর মান জানো। অতএব উপবৃত্তের সমীকরণ x² / a² মানে 32, y² / b² মানে 16, এটা = 1। এটাই आंसर। ক্লিয়ার? তাহলে আমি এখানে একটা দুটো অঙ্ক করাইনি, টোটাল অঙ্ক করাইছি 153টা এই চিত্র থেকে। এই চিত্রে টোটাল কয়টা জিনিস আছে? 18টা। যে কোনো দুটো জিনিস দেওয়া থাকলে, এই 18টা জিনিসের মধ্যে যে কোনো দুটো জিনিস যদি দেওয়া থাকে, তাহলে সেই দুটো জিনিস বাছাই করা যায় 18C2 ভাবে, মানে 153 ভাবে। তাহলে 153টা অঙ্ক তৈরি করা এখানে সম্ভব। তাহলে আমার a আর b জানলেই আমার উপবৃত্তের সমীকরণ হবে। ওকে? তাহলে এই ধরনের যত অঙ্ক আছে সব ইনশাআল্লাহ তোমরা পারবা বলে আমার বিশ্বাস।
এবার শোনো, একটা কথা বলে রাখি, আমি তো 153টা অঙ্ক করাইনি, আসলে তোমাদের বুঝতে ভুল হয়েছে। এখানে অঙ্ক করাইছি টোটাল 153 দুগুণ 306টা। কিভাবে জানো? ঘটনা হলো আমি এইজ গ্রেটার দেন বি এর জন্য করাইছি 153টা। এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কি হবে? আরও 153টা অঙ্ক হবে। যদি এইজ লেস দেন বি হয় তাহলে এইজ লেস দেন বি এর জন্য আরও 153, তাহলে 306টা অঙ্ক তোমরা বানাইতে পারলা। আবার দেখা গেল আমি এখানে একটা কাজ করলাম যে এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 এটা ইকুয়াল টু 1। তাহলে এই উপবৃত্তের এই 18টা জিনিস তোমরা বের করো। এরকম একটা প্রশ্ন দিলাম, 18টা কি উৎকেন্দ্রিকতা থেকে শুরু করে তোমার এই দূরত্বগুলো, বিন্দুগুলো, সমীকরণগুলো, এখানে টোটাল 18টা জিনিস আছে ক্ষেত্রফল সহকারে। তাহলে আমি যদি বলি তাহলে তুমি এই জিনিসগুলো সব বের করো। তাহলে এটা কিভাবে বের করবা? এখান থেকে তো a স্কয়ার ইকুয়াল টু 16, দ্যাট মিন্স a ইকুয়াল টু 4, b স্কয়ার ইকুয়াল টু 9, দ্যাট মিন্স b ইকুয়াল টু 3। তার মানে কি a ইজ গ্রেটার দ্যান b, অতএব e ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, 9 বাই 16। তাহলে দিস ইকুয়াল টু রুট ওভার কত আসছে? তাহলে 16 মাইনাস 9, দ্যাট মিন্স 7 ডিভাইডেড বাই 16 ইকুয়াল টু রুট 7 ডিভাইডেড বাই 4। এর মান যদি তুমি পারো, এর মান যদি বের করতে পারো তাহলে তুমি সব পারবা। এ তো জানো, বি জানো, এই পুরা যতগুলো 18টা সূত্র আছে এখানে 18টা সূত্রে এ বি আর ই ছাড়া কোনো কিছু অজানা রাশি নাই। ক্লিয়ার? তাহলে এখানে আরো 18টা অঙ্ক হলো, 18 দুগুণ 36টা, একবার এ ইজ গ্রেটার দেন বি এর জন্য আর একবার এ ইজ লেস দেন বি এর জন্য। ক্লিয়ার? এবার আমি একটা প্রবলেম নিব, সেটা হচ্ছে বুয়েট 2003-04 সালে এসছে। অঙ্কটা লিখি আমরা। অঙ্কটা হচ্ছে যে বুয়েট 3-4 এই সেশনে এসছে। অঙ্কটা হচ্ছে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র 1 মাইনাস 1 এবং অনুরূপ দ্বিকক্ষের সমীকরণ x মাইনাস y মাইনাস 4 ইকুয়াল টু 0 এবং যা 1 1 বিন্দুগামী। এটা খুবই সুন্দর একটা প্রবলেম, আমার খুব ভালো লেগেছে প্রবলেমটাতে। কারণ তোমরা শিখেছো এরকম একটা প্রবলেম, যদি কোনো উপবৃত্তের উপকেন্দ্র দেওয়া থাকে, দ্বিকক্ষ দেওয়া থাকে, তাহলে এর সাথে উৎকেন্দ্রিকতা লাগে। উৎকেন্দ্রিকতা না বের করা পর্যন্ত তোমরা উপবৃত্তের সমীকরণ বের করতে পারো না। দ্যাট মিন্স তোমরা জানো কিন্তু SP ইকুয়াল টু EPM। তাহলে দেখো এখানে যে জিনিসটা দেওয়া আছে, আমি একটু খসড়া চিত্র আঁকি। এই হচ্ছে উপবৃত্ত, সে তাহলে 1 মাইনাস 1 হচ্ছে তোমার উপকেন্দ্র, কোন এক জায়গায় আছে, মনে করো এটা হচ্ছে, এটা কিন্তু অক্ষরেখা না, এটা মাথায় রাখবা, এটা কিন্তু উপবৃত্তের অক্ষরেখা, স্থানাঙ্কের অক্ষরেখা না। তাহলে এটা হচ্ছে 1 মাইনাস 1 এবং এখানে একটা দ্বিকক্ষ আছে, দ্যাট ইজ x মাইনাস y মাইনাস 4 ইকুয়াল টু 0। তোমার উৎকেন্দ্রিকতা দেওয়া নাই, কিন্তু উপবৃত্তটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, সেটা হচ্ছে 1 1। এবারে দেখো আমরা কিন্তু এখান থেকে এর মান বের করতে পারি, তোমাকে সরাসরি এর মান দেওয়া নাই। অসাধারণ একটা প্রশ্ন করেছে কি, এই এর মানটা বের করতে গেলে তোমার কি লাগবে? E ইকুয়াল টু SP ডিভাইডেড বাই PM। তাহলে এটা হচ্ছে S, আমরা জানি এর পরিস্থিত যে কোনো বিন্দুকে আমরা P বলি, এবং এখান থেকে লম্ব দূরত্বটাই হচ্ছে PM। তাহলে E ইকুয়াল টু SP, SP মানে এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত আমরা একবারে বের করতে পারি। ভুজদ্বয় যদি সমান হয় কুটিদ্বয়ের অন্তরের মডুলাস, দ্যাট মিন্স 2, SP মানে 2, PM, PM মানে কি এখান থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব। তাহলে লম্ব দূরত্বটা কি? 1 1 বিন্দু হতে এই সরলরেখার লম্ব দূরত্ব 1 মাইনাস 1 মাইনাস 4 ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস 1 এর মডুলাস। দ্যাট মিন্স দিস ইকুয়াল টু 2 root 2 divided by 4, this equal to 1 by root 2। এর মান পেয়ে গেছো, এর মান জানো, s এর মান জানো, দ্বিকক্ষের সমীকরণ জানো, অতএব উপবৃত্তের সমীকরণ কি? সেটা হচ্ছে SP ইকুয়াল টু EPM, E ইনটু PM। ক্লিয়ার? তাহলে পিটা কি? P হচ্ছে এর পরিস্থিতিতে যে কোনো একটা বিন্দু, আমরা ধরে নিই যেটাকে P অফ XY, তাহলে এটাকে আমরা XY বলতে পারি। তাহলে SP মানে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বা রুট ওভার x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু E মানে আমরা জানি 1 বাই রুট 2, PM আমার দেওয়া আছে হচ্ছে x মাইনাস y মাইনাস 4 ডিভাইড বাই রুট ওভার 1 প্লাস 1 এর মডুলাস। এবার বর্গটা করে এবার পার করে দিবা, তাহলে অ্যান্সার হবে। জাস্ট এই সুন্দর একটা অঙ্ক।
যে উৎকেন্দ্রিকতা দেওয়া ছিল না। দেখো যদি তুমি ওখানে বেসিকটা না কাজে লাগাতে পারো যে হোয়াট ইজ ই আমরা জানি উপকেন্দ্র থেকে এর পরিস্থিতি যে কোনো বিন্দু দূরত্ব এবং উক্ত বিন্দু থেকে একটা নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্বের অনুপাতই হচ্ছে ই, এবং সেটা বের করার ক্লু দিয়ে দিয়েছে। তাহলে এই প্রবলেমটা কমপ্লিট। এবার আমরা বুয়েট 5-6 একটা প্রবলেম সলভ করব। প্রবলেমটা নিই। বলা আছে অক্ষ দুটিকে x অক্ষ এবং y অক্ষ ধরে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা 2/3 এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 5। তাহলে উৎকেন্দ্রিকতা, তাহলে আমার সমীকরণটা হবে কিন্তু x² / a² + y² / b² = 1। তাহলে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 2/3 এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 5 একক। অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষ বরাবর অবস্থিত। তাহলে ইকুয়েশন অবশ্যই এটা হবে। তাহলে আমার এখানে a এবং b এর মান দরকার, কিন্তু কি কি দেওয়া আছে? ই দেওয়া আছে তোমার 2/3 এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে তোমার 5 একক। এই দুটো তথ্য দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে এই বইটাতে অ্যান্সার করেছে একটা, কিন্তু আমার লজিকে এর অ্যান্সার হবে দুইটা। কারণ a is greater than b নাকি a is less than b এটা কিন্তু বলা নাই, রাইট? তাহলে এখানে আমরা দুইটা কেস তৈরি করব। তাহলে কেস 1 একবার a is greater than b এটা। তাহলে a is greater than b যদি হয় আমরা e = জানি √1 - b² / a²। তাহলে এইটা ইকুয়াল টু দেওয়া আছে 2/3 বা 1 - b² / a² = 4/9। অতএব b² / a² দেওয়া আছে তোমার 1 - 4/9, দ্যাট মিন্স 9 কে 9 - 4 মানে 5/9। তাহলে b² / a² মান আছে 5/9। আর এটা কি দেওয়া আছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যদি a is greater than b হয় তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হয় 2b² / a। দিস ইকুয়াল টু দেওয়া আছে 5। তাহলে এখানে একটু ক্যালকুলেশনের সুবিধার্থে একটা কাজ করে নিই আমরা। b² / a² ইনটু a এটা ইকুয়াল টু 5/2। এ দ্বারা গুণ করেছি, এ দ্বারা ভাগ করেছি, কারণ b² / a² মান আমার জানা। তাহলে অতএব 5/9 ইনটু a ইকুয়াল টু 5/2। অতএব a ইকুয়াল টু 9/2। এর মান পেয়ে গেছে। এর মান যে কোনো একটা সমীকরণে বসালে হয় এখানে বসাও না তবে এখানে বসাও, নো প্রবলেম। তাহলে আমি যদি এটা ইকুয়েশন নাম্বার 2 দিই তাহলে 2 হতে পাই যে b² = 5/9 ইনটু a²। দিস ইকুয়াল টু 5/9 ইনটু a² মানে কত? 81/4। তাহলে 9 5 × 45/4। তাহলে এর মান জানো এবং b² এর মান জানা। তো এখন সেখান থেকে a² এর মানও জানা, a² এর মানও জানা, b² এর মানও আমার জানা। ক্লিয়ার? তাহলে এই a এবং b এর মান, a² এবং b² এর মান এখান থেকে যদি a² বের করে নাও তুমি 81/4 কত পাবা? 4। তাহলে a² এর মান জানো, b² এর মান জানো, জাস্ট এই ইকুয়েশন থেকে মানটা বের করবা। এটাই করেছে বইওয়ালার অ্যানসার, কিন্তু অ্যানসার হবে দুইটা। কারণ আমরা জানি না, আমার কিন্তু ই এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য থেকে আমি a এবং b সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারি না। এই জন্য দুইটা কন্ডিশন হতে পারে, a is greater than b আর একটা হচ্ছে a is less than b। ক্লিয়ার? তাহলে তোমরা দ্বিতীয় কেসটা তোমরা নিজেরা করবা যে a is less than b হবে। জাস্ট এখানে b এর জায়গায় a, a এর জায়গায় b, আবার এখানেও b এর জায়গায় a, a এর জায়গায় b সলভ করবা। ক্লিয়ার? এবার আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে যদি কোনো উপবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদের বরাবর না হয়, যদি স্থানাঙ্কের অক্ষদের সমান্তরাল হয়, রাইট? যেমন মনে করো এটা হচ্ছে স্থানাঙ্কের অক্ষ x ও x প্রাইম, y ও y প্রাইম। আমি মনে করি এখানে একটা উপবৃত্ত দিলাম, এরকম একটা উপবৃত্ত দিলাম, এর অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষের সমান্তরাল। এই অক্ষদ্বয়টা হচ্ছে উপবৃত্তের অক্ষদ্বয়। তাহলে এর উপর স্থিত যে কোনো একটা বিন্দু আমরা ধরলাম p of x y এবং এই স্থানাঙ্কটা কেন্দ্রটা ধরলাম হচ্ছে x1 y1, রাইট? তাহলে আমরা এটুকু বলবো হচ্ছে x - x1 আর এটুকু বলবো হচ্ছে y - y1, কোটির পরিবর্তন। তাহলে দেখো আমার যখন স্থানাঙ্কের অক্ষ বরাবর ছিল উপবৃত্তের অক্ষদ্বয় x ও x প্রাইম, y ও y প্রাইম, এখানে যখন p of xy ছিল তখন ইকুয়েশনটা কি এসেছিল জানো? এরকম যে এটার উপরে বর্গ মানে x² / a² প্লাস এটার উপরে বর্গ, দ্যাট মিন্স y² / b² = 1। সেম কেস এই উপবৃত্তের সাথে এটা তুলনা করো। দেখো এর কেন্দ্র থেকে এই দূরত্বটুকু কত?
এক্স মাইনাস এক্স ওয়ান, এর উপরে কি দিতে হবে? বর্গ। দ্যাট মিনস এর উপরে বর্গ ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই অক্ষ বরাবর কতটুকু আছে? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। অর্থাৎ যে উপবৃত্তের কেন্দ্র দেওয়া থাকবে x1 y1 এবং অক্ষদ্বয় হবে স্থানাঙ্কের অক্ষদ্বয় সমান্তরাল। দেখো এই বৃহৎ অক্ষটা x অক্ষের সমান্তরাল আর ক্ষুদ্র অক্ষটা y অক্ষের সমান্তরাল। যদি এরকম হয় তাহলে উপবৃত্তের সমীকরণ হবে এইটা। তাহলে এটা আমরা কখন ব্যবহার করব? লক্ষ্য করো, যদি কখনো এই উপকেন্দ্রদ্বয়, যেমন সে এখানে একটা উপকেন্দ্র আছে s, এখানে আছে s প্রাইম। ঘটনা হলো এই উপকেন্দ্রে মনে করে একটা স্থানাঙ্ক দেওয়া আছে তোমার হচ্ছে mn, এখানে মনে করে দেওয়া আছে তোমার rn। লক্ষ্য করে দেখো আমি কখন আসলে এই মানে সূত্রটা ইউজ করব। যদি আমরা দেখতে পাই উপকেন্দ্রদ্বয়ের কোটিদ্বয় সমান, কোটিদ্বয় সমান, এর অর্থ বৃহৎ অক্ষ x অক্ষের সমান্তরাল, তাহলে সেক্ষেত্রে এটা ইউজ করব। এবং সেক্ষেত্রে এই উপবৃত্তের কেন্দ্র কি হবে? উপবৃত্তের কেন্দ্র হবে এই উপকেন্দ্রদ্বয়ের মধ্যবিন্দু। আরেকটা জিনিস হতে পারে, যদি আমার উপবৃত্তটা এরকম হয়, এবারে দেখো এখানে যখন কেন্দ্র দুটো অবস্থান করবে তাহলে এখানে কি হবে? যদি এটা এম এন হয় তাহলে এটা হবে এম আর টাইপের কোন একটা মান। দ্যাট মিনস ভুজদ্বয় সমান। অর্থাৎ আমরা এই সূত্রটা তখনই ইউজ করব যদি উপবৃত্তের উপকেন্দ্রদ্বয়ের কোটিদ্বয় সমান হয় অথবা উপবৃত্তের ভুজদ্বয় সমান হয়। উপবৃত্তের উপকেন্দ্রদ্বয়ের ভুজদ্বয় সমান হয়। তাহলে ভুজদ্বয় যদি সমান হয় বৃহৎ অক্ষ y অক্ষ বরাবর অবস্থিত, আর কোটিদ্বয় যদি সমান হয় তাহলে বৃহৎ অক্ষ x অক্ষের সমান্তরাল হবে। ক্লিয়ার? এবার আসি, তাহলে কেন্দ্র কি করে পাবো? জাস্ট উপকেন্দ্রদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। ওকে, এবার আমরা এটা ব্যবহার করে একটা অঙ্ক করব। অঙ্কটা আমরা লিখি যে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক 0, 1 এবং 0, -1। দেখো তাহলে উপকেন্দ্রদ্বয় দেওয়া আছে, উপকেন্দ্রদ্বয় দেওয়া আছে কত? 0, 1 এবং 0, -1। এবং আরো একটা তথ্য দেওয়া আছে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য ইকুয়াল টু 1 একক। প্রশ্ন হচ্ছে এটা। এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এখানে। দেখো উপকেন্দ্রদ্বয় 0, 1 এবং 0, -1। আমি একটু আগেই বলেছি যদি উপকেন্দ্রদ্বয়ের ভুজদ্বয় সমান হয়, এখানে দেখুন ভুজদ্বয় সমান, কোটিদ্বয় কিন্তু সমান না, এখানে 1 এখানে -1, রাইট? অথবা কোটিদ্বয় যদি সমান হয় তাহলে অক্ষরেখা হবে একবার x অক্ষের সমান্তরাল আর একবার y অক্ষের সমান্তরাল। এটাও বলেছি ভুজদ্বয় যদি আমার সমান হয় বৃহৎ অক্ষ হবে y অক্ষের সমান্তরাল, আর কোটিদ্বয় সমান হলে বৃহৎ অক্ষ হবে x অক্ষের সমান্তরাল। তাহলে এটার চিত্র যদি দেখি আমরা এরকম হবে। একটা উপকেন্দ্র 0, 1, 0, 1 মানে এখানে দ্যাট মিন্স s অফ 0, 1, এটা মনে করো কেন্দ্র উপবৃত্তের, আর 0, -1 বিন্দুটা জাস্ট নিচে s প্রাইম অফ 0, -1। তাহলে এটা দেওয়া আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের কেন্দ্র বের করা। যদিও তোমরা এখানে দেখতে পাচ্ছ কেন্দ্র 0, 0 হবে, সবসময় তারা হবে না। তাহলে আমি এর কেন্দ্রটা হচ্ছে মধ্যবিন্দু সূত্র হিসেবে বের করব 0, 0। তাহলে আমি কেন্দ্র পেয়ে গেছি এবং অক্ষরেখা y অক্ষ বরাবর অবস্থিত এখানে, রাইট? তাহলে সমীকরণটা কি হবে? সমীকরণটা হবে x² বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। x মাইনাস x1 কেন লিখলাম না? কারণ কেন্দ্রের ভুজ স্থানাঙ্ক 0, কোটি স্থানাঙ্ক 0, অক্ষরেখা y অক্ষ বরাবর অবস্থিত বৃহৎ অক্ষ। দ্যাট মিন্স আমার উপবৃত্তটা হবে মোটামুটি এরকম। তাহলে এটা আমাদের উপবৃত্তের চিত্র। আমার কি কি লাগবে? a এবং b। আমার কি দেওয়া আছে? ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। এবারে দেখো এখানে ক্ষুদ্র অক্ষ x অক্ষ বরাবর, এবং তোমরা জানো এই উপবৃত্তটা x অক্ষ থেকে a অংশ কাটে। তাহলে এইটুকু a আর এই পুরাটুকু কত? এটুকু হচ্ছে b। এই পুরাটুকু কত? এটুকু b। তার মানে এইটুকু হচ্ছে টুয়াইস b, এইটুকু হচ্ছে টুয়াইস a। তো এই ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 1। দ্যাট মিন্স 2a ইকুয়াল টু 1, অতএব a ইকুয়াল টু হাফ। এর মান পেয়ে গেছো। আরেকটা জিনিস, যদি এই বরাবর অক্ষরেখা থাকে তাহলে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব s প্রাইম, এইটা ইকুয়াল টু কি হয়? টুয়াইস be। আর যদি বৃহৎ অক্ষটা x অক্ষ বরাবর থাকতো তাহলে s প্রাইম হতো টুয়াইস ae। তাহলে s প্রাইম মানে এদের মধ্যবর্তী দূরত্ব, এদের মধ্যবর্তী দূরত্ব 2,
কারণ এইটুকু 1 এইটুকু 1, দ্যাট মিন্স 2 ইকুয়াল টু 2 ইন্টু বিই বা 1 ইকুয়াল টু বিই। আমার কিন্তু এর মান জানা আছে, আমার লাগবে হচ্ছে বি এর মান। তাহলে আমি এখানে লিখতে পারি উভয় পক্ষকে বর্গ করলে বি স্কোয়ার ইন্টু ই স্কোয়ার বা 1 ইকুয়াল টু বি স্কোয়ার ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। কারণ আমার এখানে কিন্তু এ ইজ লেস দেন বি। আমরা দুইটা সূত্র জানতাম এর, একটা এ ইজ গ্রেটার দেন বি এর জন্য, আরেকবার হচ্ছে এ ইজ লেস দেন বি এর জন্য। এই চিত্র অনুসারে এ ইজ লেস দেন বি, সেই অনুযায়ী আমি এর সূত্র ফেলেছি বা 1 ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আমার কিন্তু জানা আছে এ এর মান, বের করতে হবে বি এর মান। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস এ স্কোয়ার। এর মান আমরা জানি হাফ, দ্যাট মিন্স 1 প্লাস 1/4 5/4। তাহলে বি স্কোয়ারের মান জানি, এখানে এ স্কোয়ারের মান এখান থেকে বের করে নিই 1/4। এখন আসি এ স্কোয়ারের মান জানি, বি স্কোয়ারের মান জানি, ইকুয়েশন কমপ্লিট। তাহলে অতএব সমীকরণ হবে x স্কোয়ার বাই 1/4 প্লাস y স্কোয়ার ডিভাইডেড বাই 5/4 দিস ইকুয়াল টু 1 বা 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 1। এটাই অ্যান্সার। তার মানে আমরা বুঝলাম যদি কোনো উপবৃত্তের উপকেন্দ্রদ্বয়ের ভুজদ্বয় সমান হয় অথবা কোটিদ্বয় সমান হয় তখনই আমরা x মাইনাস x1 হোল স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার প্লাস y মাইনাস y1 হোল স্কোয়ার ডিভাইড বাই b স্কোয়ার ইকুয়াল টু 1 এই সূত্রে অ্যাপ্লাই করব। এবার আমরা আরেকটা প্রবলেম করব, তার আগে একটা জিনিস শিখে নিই। এবার আমরা আরেকটা জিনিস শিখতে চাই, সেটা হচ্ছে মনে করো এটা হচ্ছে যে কোনো একটা উপবৃত্ত, আপাতত অক্ষদ্বয়। আমরা স্থানাঙ্কের অক্ষ বরাবর নিলাম x ও x প্রাইম, y ও y প্রাইম। এখানে একটা দিকাক্ষ থাকে, এখানে একটা দিকাক্ষ দুইটা। তাহলে এটা হচ্ছে উপকেন্দ্র দুইটা থাকে s s প্রাইম। এর উপর স্থিত যে কোনো একটা বিন্দু p, এই p বিন্দু থেকে অনুরূপ দিকাক্ষের মধ্যবর্তী দূরত্বকে আমরা pm দ্বারা প্রকাশ করি। তাহলে sp আর pm অনুরূপভাবে এখান থেকে এটা যদি যোগ করে দিই s ড্যাশ p। এবার কিন্তু এই দূরত্ব এই দূরত্বের সাথে সম্পর্ক গঠন করে না। এই উপকেন্দ্রের পাশে যে দিকাক্ষটা আছে তার উপর লম্ব দূরত্ব লাগে, দ্যাট মিন্স এখান থেকে লম্ব দূরত্ব এটা হচ্ছে pm প্রাইম। আমরা উপবৃত্তের সংজ্ঞা শিখেছি, এই উপকেন্দ্র থেকে উপবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দুর দূরত্ব sp এইটা ইকুয়াল টু হয় e ইনটু pm, অর্থাৎ এর e গুণ এইটুকু দূরত্বের e গুণ। e হচ্ছে 1 এর থেকে ছোট একটা মান। তাহলে আমরা এইটুকুর ক্ষেত্রে এই উপকেন্দ্র এবং এই দিকাক্ষের ক্ষেত্রে sp ইকুয়াল টু e pm। ক্লিয়ার? আর যদি আমি এই উপকেন্দ্র নিয়ে চিন্তা করি তাহলে হবে কি s ড্যাশ p ইকুয়াল টু e ইনটু pm প্রাইম, pm প্রাইম। ক্লিয়ার? আরেকটা জিনিস বলে রাখি, আমরা জানি এখান থেকে এর দৈর্ঘ্য হয় a বাই e এবং এখান থেকে এর দৈর্ঘ্য হবে a বাই e। এবার বলো তাহলে টোটাল দৈর্ঘ্য কত? এখান থেকে এইটুকু, এই টোটাল দৈর্ঘ্য কত হবে? টোটাল দৈর্ঘ্য হবে a বাই e প্লাস a বাই e, দ্যাট মিন্স টুয়াইস a বাই e। ক্লিয়ার? যদি তাই হয় তাহলে আমি কি কাজ করব? এখানে যে কাজটা করব দেখো, আমি জাস্ট এই দুটো ইকুয়েশন যোগ করে দেব। যোগ করে দিলে sp প্লাস s ড্যাশ p ইকুয়াল টু e ইনটু pm প্লাস pm প্রাইম বা sp প্লাস s ড্যাশ p ইকুয়াল টু e ইনটু pm প্লাস p প্রাইম। দেখো pm মানে এখান থেকে এইটুকু আর pm প্রাইম মানে হচ্ছে এখান থেকে এইটুকু, তাহলে m প্রাইম মানে হচ্ছে এইটুকু। ক্লিয়ার? তাহলে এইটুকুর মান কত? টুয়াইস a বাই e। তাহলে এটুকু হচ্ছে টুয়াইস a বাই e, e আর e কাটবে, অতএব sp প্লাস s ড্যাশ p ইকুয়াল টু টুয়াইস a। অসাধারণ একটা জিনিস, খুবই অসাধারণ একটা জিনিস। আসলে উপবৃত্তের অ্যাকচুয়াল সংজ্ঞা হচ্ছে এখানে আছে। s এবং s প্রাইমের সংজ্ঞা কি? s এবং s প্রাইম হচ্ছে এই উপবৃত্তের দুইটা উপকেন্দ্র, পিটা কি? p হচ্ছে উপবৃত্তের উপরিস্থিত যে কোনো একটি চলমান বিন্দু। আর 2a এর পরিচয় কি? বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। এই 2a কে মনে রাখবা তোমরা বৃহৎ অক্ষ দিয়ে, রাইট? তাহলে আমি উপবৃত্তের সংজ্ঞা দিতে পারি এরকম ভাবে, আসলে দুইটি নির্দিষ্ট বিন্দু হতে s এবং s প্রাইম হচ্ছে দুইটা নির্দিষ্ট বিন্দু, এরা নড়াচড়া করতে পারবে না। p বিন্দু এখানে আসতে পারে, নো প্রবলেম। তাহলে এইটা থেকে l লম্ব দূরত্ব, এখান থেকে l লম্ব দূরত্ব, দেখো এরকম ভাবে সম্পর্ক তৈরি করবে।
যে এসপি প্লাস এস ড্যাশ পি, এসপি প্লাস এস ড্যাশ পি, এটা ইকুয়াল টু হবে এটার সমান, টুয়াইস এর সমান, বৃহত্তকের সমান সব সময়। এই বিন্দুটা এখানে আসতে পারে, এই বিন্দুটা এখানে আসতে পারে, এখানে আসতে পারে, কোনো প্রবলেম নাই। তাহলে আমরা উপবৃত্তের সংজ্ঞা এইভাবে দেব যে দুইটা নির্দিষ্ট বিন্দু হতে কোন চলমান বিন্দুর দূরত্বের সমষ্টি যদি একটি ধ্রুব সংখ্যা হয়, সেই ধ্রুব সংখ্যাটা কি বৃহত্তকের সমান হয়, তখন ওই চলমান বিন্দুর চলার পথকে বলা হয় উপবৃত্ত। এখানে একটা কথা আছে, আমার ছোট্ট একটা প্রবলেম আছে এখানে, সেটা হচ্ছে এসপি প্লাস এস ড্যাশ পি দেখা গেল এস প্রাইমের চাইতে ছোট হলো, রাইট? উপবৃত্ত হতে গেলে এস প্রাইম অবশ্যই ইজ লেস দেন টুয়াইস এ হতে হবে, বৃহত্তকের চাইতে ছোট হতে হবে, তবে এটা উপবৃত্ত নির্দেশ করবে। এবং এইটা দিয়ে জটিল সংখ্যার একটা প্রবলেম সলভ করা যায় 3 লাইনে, ওটা তোমাদের লাগতো 3 পাতার মতো আর কি, যদি বড় হবে করতে যাও আর কি। তো এটা কিভাবে চিন্তা করা যায়, যেমন তোমরা মনে হয় জটিল সংখ্যাতে শিখেছো এরকম জিনিস, জেড ইকুয়াল টু যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে জেড মাইনাস 3 এর মডুলাস সে, এটা বের করলাম। এটা মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই মাইনাস 3 এর মডুলাস। এই মডুলাস মানে কি? এই মডুলাস মানে রুট ওভার এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা বোঝায়। দ্যাট মিনস দিস ইকুয়াল টু বোঝায় 30 বিন্দু হতে এক্স ওয়াই এর দূরত্ব। জেড মাইনাস 3 মডুলাস মানে হচ্ছে 30 বিন্দু হতে এক্স ওয়াই এর দূরত্ব বোঝায়। তাহলে আমি যদি বলি জেড প্লাস 8 এর মডুলাস কি বোঝাবে? এটাই কিন্তু বোঝাবে মাইনাস 80 বিন্দু হতে এক্স ওয়াই এর দূরত্ব। আমি যদি বলি জেড মাইনাস 8 এর মডুলাস, এটা মানে বোঝাবে 80 বিন্দু হতে এক্স ওয়াই এর দূরত্ব। এইবারে যদি আমি একটা এখানে প্রশ্ন দেই যে জেড প্লাস 8 এর মডুলাস প্লাস জেড মাইনাস 8 এর মডুলাস, এটা ইকুয়াল টু 20, এটা একটা প্রবলেম দিলাম। আরেকটা দিলাম জেড প্লাস 8 এর মডুলাস প্লাস জেড মাইনাস 8 এর মডুলাস, এটা ইকুয়াল টু 10। মজাটা কেমন হবে এবার দেখো। এই অঙ্কটা তোমাদের জটিল সংখ্যা চ্যাপ্টারে ছিল, যেটা করতে প্রায় 1.5 পাতার মতো লাগতো। জাস্ট দুইটা সংজ্ঞা দিয়ে এটা বলা যাবে এটা কিসের সমীকরণ নির্দেশ করে। আমরা কি বলেছি? জেড প্লাস 8 মানে হচ্ছে মাইনাস 80 বিন্দু হতে এক্স ওয়াই এর দূরত্ব। এক্স ওয়াই মানে হচ্ছে একটা চলমান বিন্দু, এই চলমান বিন্দুটা হচ্ছে পি, আর এটা ধরে নিলাম আমরা এস সেট। আর এই যে এস প্রাইম হচ্ছে আরেকটা নির্দিষ্ট বিন্দু, দ্যাট ইজ এস প্রাইম। এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু, পি অফ এক্স ওয়াই। এবারে লক্ষ্য করে দেখো, তাহলে জেড প্লাস 8 মানে কি? এই নির্দিষ্ট বিন্দু হতে এই চলমান বিন্দু দূরত্ব। আর জেড মাইনাস 8 এর মডুলাস মানে কি? এই নির্দিষ্ট বিন্দু হতে এই চলমান বিন্দুর দূরত্ব। আমরা কি শিখলাম? দুইটা নির্দিষ্ট বিন্দু হতে কোন চলমান বিন্দুর দূরত্বের সমষ্টি যদি একটা ধ্রুবক হয়, অবশ্যই এই কন্ডিশনটা মানতে হবে, এস প্রাইম ইজ লেস দেন 20। এটার ক্ষেত্রে দেখো এস প্রাইম ইকুয়াল টু কিন্তু আসে 16 কিনা ইজ লেস দেন 20। তাহলে দেখো এটা কি কি শর্ত মানে? জেড প্লাস 8 মানে মাইনাস 80 বিন্দু হতে এক্স ওয়াই এর দূরত্ব, জেড মাইনাস 8 এর মডুলাস মানে 80 বিন্দু হতে এক্স ওয়াই এর দূরত্ব। দিস ইকুয়াল টু 20, দ্যাট মিন্স 16 ইজ লেস দেন 20। তাহলে এটা কিসের সমীকরণ নির্দেশ করবে? অবশ্যই এটা উপবৃত্তের সমীকরণ নির্দেশ করবে। তাহলে এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ নির্দেশ করবে। সংজ্ঞা দিয়ে আমাদের অঙ্ক কমপ্লিট। আর যদি আমি বলি এটাও কিন্তু দুইটা নির্দিষ্ট বিন্দু হতে কোন চলমান বিন্দু দূরত্বের সমষ্টি 10, কিন্তু এখানে দেখো এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 16 কিন্তু ইজ গ্রেটার দেন 10। যদি এই নির্দিষ্ট বিন্দু দুটোর দূরত্ব যদি ওই বৃহত্তকের চাইতে একটু বড় হয়, বৃহত্তকের চাইতে বড় হয়, সেটা হয় অধিবৃত্তের সমীকরণ। কেন? এই যে দেখো অধিবৃত্তের ক্ষেত্রে তোমরা চিত্র জানো এরকম, এই এটা হচ্ছে উপকেন্দ্র এস, এটা হচ্ছে আরেকটা উপকেন্দ্র এস প্রাইম। বৃহত্তক মানে এখান থেকে এইটুকু, দ্যাট মিন্স টুয়াইস এ। আর এখানে এস প্রাইমটা কি? এস প্রাইম হচ্ছে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। চিত্র থেকে দেখো এস প্রাইমটা 2a চাইতে বড় কিনা, রাইট? এখানে আবার দেখো আমাদের এস প্রাইম মানে এদের মধ্যবর্তী দূরত্ব 16, এই 16 এই 10 এর চাইতে বড় কিনা। তাহলে বড় কখন হবে? যদি অধিবৃত্ত হয়। আর ছোট কখন হবে? যদি উপবৃত্ত হয়। এই যে দেখো এস প্রাইম আর এখানে টুয়াইস, এটা হচ্ছে এখান থেকে এইটুকু, রাইট? তাহলে উপবৃত্তের ক্ষেত্রে এস প্রাইম ইজ লেস দেন টুয়াইস এ, আর অধিবৃত্তের ক্ষেত্রে এস প্রাইম ইজ গ্রেটার দেন টুয়াইস এ। তাহলে দেখো এটা উপবৃত্ত আর এটা কিসের সমীকরণ? অধিবৃত্তের
সমীকরণ। ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমরা একটা প্রবলেম করি, এই জাস্ট এই মানে যে লজিকটা শিখালাম এই লজিক সংক্রান্ত। যে মনে করো একটি উপবৃত্তের উপকেন্দ্র দুটি স্থানাঙ্ক দেওয়া আছে, উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক -1 -1 এবং 1 1। এবারে কিন্তু ভুজদ্বয়ের সমান নাই, কোটিদ্বয়ের সমান নাই, সুতরাং তুমি ওই সূত্র ব্যবহার করার কোনো চিন্তা ভাবনা করিও না যে x - x1 হোল স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y - y1 হোল স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়াল টু 1 সূত্র ইউজ করবা। এখানে ভুজদ্বয়ের সমান নাই, কোটিদ্বয়ের সমান নাই। এবং বৃহৎ অক্ষের দৈর্ঘ্য ইকুয়াল টু দেওয়া আছে 2√3, এটা দেওয়া আছে যে একটা উপবৃত্তের উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক -1 -1 1 1 এবং বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2√3। এর অর্থ তোমার s দেওয়া আছে এবং s প্রাইম দেওয়া আছে এবং এটা ইকুয়াল টু টুয়াইস a দেওয়া আছে, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য টুয়াইস a। ক্লিয়ার? তাহলে p অফ xy উপবৃত্তের উপরিস্থিত যে কোনো একটি বিন্দু, উপবৃত্তের উপরিস্থিত যে কোনো একটি বিন্দু। তাহলে অতএব আমরা জানি উপবৃত্তের সংখ্যানুসারে sp প্লাস s' p ইকুয়াল টু টুয়াইস a। sp মানে এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দ্যাট মিন্স রুট ওভার x প্লাস 1 হোল স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার প্লাস s' p মানে রুট ওভার x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু টুয়াইস এর মান কত? 2√3। এরপর প্রসিড করো তোমরা, এরপরে তোমরা এগুলো সলভ করতে পারো, প্রসিড করবা নিজেরা। এরপরে ক্যালকুলেশনটুকু তোমাদের নিজের দায়িত্ব। অঙ্ক কি ছিল সেটা আমি বুঝিয়ে দিয়েছি। এবার আরেকটা প্রবলেম নেব, দুই ধরনের সূত্র ইউজ করতে হয় এখানে। যেমন এরকম নিলাম যে উপকেন্দ্রদ্বয় মনে করো s অফ 20 একটা, s প্রাইম অফ -20 একটা এবং উপবৃত্তটি 3/2, √15/2 বিন্দুগামী। প্রশ্ন হচ্ছে এটা যে এমন একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রদ্বয় 20 এবং -20 বিন্দুতে যায়। লক্ষ্য করো এই উপবৃত্তদ্বয়ের কোটিদ্বয় সমান, কোটিদ্বয় সমান হলে কোনটা ইউজ করি আমরা? x - x1 হোল স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y - y1 হোল স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়াল টু 1। কিন্তু এর কেন্দ্র কত হবে? কেন্দ্র হবে 0 0। দেখো ভুজদ্বয়ের যোগফল বাই 2 0 0। অতএব উপবৃত্তের সমীকরণ হওয়া উচিত x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। আমার এখানে কয়টা অজানা রাশি? দুইটা অজানা রাশি। এই দুটো অজানা রাশি সলভ করার জন্য দুইটা ইকুয়েশন প্রয়োজন তোমার। কিভাবে বের করা যায়? এই উপবৃত্তটি এই বিন্দুতে যায়, এই বিন্দু এই সমীকরণকে তাহলে সিদ্ধ করবে। অতএব 9/4 a স্কয়ার প্লাস 15 ডিভাইডেড বাই 4b স্কয়ার এটা ইকুয়াল টু 1। ইকুয়েশন নম্বর দিলাম 1। এখন আমি a আর b এর মান বের করতে হবে। একটা ইকুয়েশন পাইছি, আরেকটা ইকুয়েশন আমার প্রয়োজন। তাহলে এটা আমরা ধরে নিলাম উপবৃত্তটি এই বিন্দুতে যেহেতু যায় তাহলে p অফ xy যে কোনো একটা বিন্দু, মানে p বিন্দু ধরলাম এটা। আর আমরা জানি, আমরা কি জানি? sp প্লাস s' p ইকুয়াল টু টুয়াইস a। p এর মান এখানে কিন্তু জানা আছে, তাহলে আমরা জানি sp প্লাস s' p ইকুয়াল টু টুয়াইস a। তাহলে sp মানে কি? এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 2 - 3/2 এর উপর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর মাইনাস √15/2 এর উপর স্কয়ার এর বর্গমূল প্লাস s' p এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দ্যাট মিন্স √3/2 প্লাস 2 এর স্কয়ার প্লাস এর উপর স্কয়ার √15/2 হোল স্কয়ার দিস ইকুয়াল টু টুয়াইস a। তাহলে বা এখানে আসবে 1/2 2 × 4 1/2 বর্গ করলে 1/4 প্লাস এখানে বর্গ করলে আসবে 15/4 প্লাস এখানে 2 × 4 4 3 7 49 ডিভাইড বাই 4 প্লাস 15 ডিভাইডেড বাই 4 দিস ইকুয়াল টু টুয়াইস a। তাহলে এখানে আসছে 16/4 মানে 4 4 এর বর্গমূল 2 প্লাস 49 আর 15 64 64/4 মানে 16 16 এর বর্গমূল 4 দিস ইকুয়াল টু টুয়াইস a। অতএব a ইকুয়াল টু 3। তাহলে এর মান পেয়ে গেছি। তাহলে এর মান যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে b এর মান পাবো। তাহলে 1 হতে পাই 9 ডিভাইডেড বাই 4 × 9 a স্কয়ার মানে 9 প্লাস 15 ডিভাইডেড বাই 4b স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে 9 9 কাটে 4 দ্বারা গুণ করে দিলে তাহলে হচ্ছে 15/4b স্কয়ার ইকুয়াল টু 1 - 1/4 ইকুয়াল টু 3/4 4 4 কাটে
তাহলে 15 বাই বি স্কোয়ার ইকুয়াল টু 3, অতএব বি স্কোয়ার ইকুয়াল টু 5। এর মান জানো, বি এর মান জানো, অতএব সমীকরণ হবে এক্স স্কোয়ার বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 ইকুয়াল টু 1। এটাই অ্যান্সার। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট বইয়ের পরীক্ষার জন্য, আসতেও পারে আর কি। এবার আমরা বুয়েট কত সালের প্রশ্ন, 95-96 এটা প্রশ্ন সলভ করব বহুত দিন আগের। সেটা হচ্ছে এরকম যে বুয়েট 95-96 এর প্রবলেম। সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এই উপবৃত্তের অভ্যন্তরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করলে সেই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত, সর্বোচ্চ ক্ষেত্রফল কত। বর্গক্ষেত্র তো প্রচুর অঙ্কন করা যায়, কোটি কোটি। যেমন আমার উপবৃত্তটা হচ্ছে এরকম, তাহলে এর ভিতরে এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, কিন্তু এগুলোর ক্ষেত্রফল আসলে বের করতে বলা হয়নি। বলা হয়েছে এখানে সর্বোচ্চ যে ক্ষেত্রফলটা নির্ণয় করা যায় বর্গক্ষেত্র, সেটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সে এইটা, এই 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 এই, তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমি ধরে নিলাম এইটুকু এম, তাহলে এইটুকু কত হবে, এইটুকু এম হবে, কারণ বর্গক্ষেত্র হতে গেলে এইটার এটা সমান। তাই হয়, এটা যদি এম হয়, এটা যদি এম হয়, তাহলে এখানকার স্থানাঙ্ক হবে এম এম। তাহলে এই বিন্দুটা কোথায় অবস্থান করে, এই বিন্দুটা অবস্থান করে এই উপবৃত্তের উপরে। তার মানে কি এই বিন্দুটার সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে সিদ্ধ করলে এম স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাই বি স্কোয়ার দিস ইকুয়াল টু 1, বা এম স্কোয়ার যদি কমন নিয়ে লসাগু করি এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে লসাগু করলে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিস ইকুয়াল টু 1, বা এম স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই পাশে ভাগ করে দিলাম। এম স্কোয়ার মানে কি জানো, এইটুকু বর্গের ক্ষেত্রফল, এইটুকু বর্গের ক্ষেত্রফল। তাহলে আমার টোটাল ক্ষেত্রফল এরকম 4টা, 1 2 3 4টা। তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল ইকুয়াল টু 4m স্কোয়ার। এম মানে এক বাহুর দৈর্ঘ্য, তাহলে এক বাহুর উপর স্কোয়ার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এটির ক্ষেত্রফল হচ্ছে m স্কোয়ার। তাহলে 4টা এরকম অংশ আছে, 4m স্কোয়ার। দ্যাট মিন্স m স্কোয়ার মান আমরা জানি, তাহলে 4a স্কোয়ার b স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে সর্বোচ্চ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এইটা। তাহলে উপবৃত্ত কমপ্লিট। এবার আমরা অধিবৃত্ত নিয়ে কিছুক্ষণ কথা বলবো, 10 মিনিট আর কি। তাহলে মোটামুটি শেষ। আগে একটা কথা বলে নিই, আমরা উপবৃত্তের ক্ষেত্রে ওই যে 18টা সূত্র লিখেছিলাম, একবার a ইজ গ্রেটার দেন b দিয়ে, একবার a ইজ লেস দেন b এর জন্য। a ইজ গ্রেটার দেন b এর জন্য করেছিলাম 153টা অঙ্ক, a ইজ লেস দেন b এর জন্য 153টা, 306টা অঙ্ক এদিকে হয়ে গেছে। এবার আসি আমরা একটু তুলনা করি। x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, আর অধিবৃত্তের সমীকরণ হয় x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, অথবা y স্কয়ার বাই b স্কয়ার, y স্কয়ারটা আগে থাকবে, মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার দিস ইকুয়াল টু 1। এটা অধিবৃত্তের সমীকরণ, এটাও অধিবৃত্তের সমীকরণ। আর প্রশ্ন হচ্ছে যে এটা কখন ইউজ হবে, এটা কখন ইউজ হবে। এটার ক্ষেত্রে আমি চিত্রটা দেখিয়ে দিচ্ছি। x অক্ষ থেকে কাটে সে a পরিমাণ, এটা হচ্ছে a। এখানে একটা স্টুডেন্টরা ভুল করে যে বিটা কোথায়, বি জিনিসটা কোথায়। বি হচ্ছে যদি এই মূল বিন্দু দিয়ে এই যে দেখো, এদের যদি একটা স্পর্শক টানা হয়, এই যে এখানে যদি একটা স্পর্শক টানা হয়, অসীম এগে স্পর্শ করবে, যেটা অসীম এগে স্পর্শ করে এরকম। এবারে এই দুটার সরলরেখাকে বলা হয় অসীম তট, অসীম তট। তাহলে এটা একটা অসীম তট, এটা একটা অসীম তট। যে সকল সরলরেখা অধিবৃত্তকে বা যে কোনো বক্ররেখাকে অসীমে গিয়ে স্পর্শ করে, সেই সরলরেখাগুলোকে বলা হয় ওই বক্ররেখার অসীম তট। তাহলে এটা অসীম তট, এটা অসীম তট। এই অসীম তটের উপরে দেখো এটু এ, এখানে একটা স্পর্শ সরলরেখা টানলে, স্পর্শকে লম্ব টানলে এই বিন্দুতে ছেদ করে, এই বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর লম্ব টানলে ঘটনাটা ঘটবে এরকম। এর পরিচয় হচ্ছে অধিবৃত্তের ক্ষেত্রে এর পরিচয় হচ্ছে এইটা, আর বি এর পরিচয় হচ্ছে এইটুকু, এটা হচ্ছে বি। তাহলে এইটুকু হচ্ছে বি আর এইটুকু হচ্ছে এ। তাহলে দেখো এই জিনিসটার ক্ষেত্রে আমি যদি বলি এটার সমীকরণ কি, এটা মূল বিন্দুগামী একটা রেখা, এটা এ এটা বি, তাহলে এইটুকু কি হবে দেখো, tan থিটা। দ্যাট মিন্স
y ইকুয়াল টু mx, mx এটা আবার কোন বিন্দুতে পাস করে? ab বিন্দু দিয়ে পাস করে। তাহলে ab বিন্দুতে যদি আমরা পাস করাই তাহলে কি আসবে? b ইকুয়াল টু m ইনটু a, অতএব m ইকুয়াল টু b বাই a। ক্লিয়ার? তাহলে m এর মান আমি জানি, m এর মান যদি এখানে বসিয়ে দিই অতএব y ইকুয়াল টু b বাই a ইনটু x। এটা একটা অসীম তটের সমীকরণ। এটার ইকুয়েশন y ইকুয়াল টু b বাই a ইনটু x। অর্থাৎ এই অধিবৃত্তটার একটা অসীম তটের সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু b বাই a ইনটু x। আরেকটা কি আসবে? এটা কি না এই কোণ উৎপন্ন করবে, রাইট? এটা ঢাল কত হবে? মাইনাস b বাই a। দ্যাট মিন্স এটার ইকুয়েশন হবে y ইকুয়াল টু মাইনাস b বাই a ইনটু x। দ্যাট মিন্স এই অধিবৃত্তটার দুইটা অসীম তটের সমীকরণ, একটা হচ্ছে y ইকুয়াল টু b বাই a ইনটু x, একটা হচ্ছে y ইকুয়াল টু মাইনাস b বাই a ইনটু x। এই দুটোকে যদি আমরা একসাথে লিখি তাহলে y ইকুয়াল টু হবে প্লাস মাইনাস b বাই a ইনটু x। তাহলে আমি যদি বলি এই অধিবৃত্তের অসীম তটের সমীকরণ কি? y ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই a ইনটু x। ক্লিয়ার? এবং সারমর্মটা আনি দিই আমি এখানে, যদি আমি অধিবৃত্তের সমীকরণে ধ্রুবক পদটাকে 0 বানিয়ে দিই তাহলে কি ঘটনা ঘটে দেখো। ধ্রুবক পদটাতে 0 বানিয়ে দিলে এখান থেকে এক জোড়া সরল লেখা আসে। কিভাবে? x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু y স্কয়ার বাই b স্কয়ার, অতএব y স্কয়ার বাই y স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার বাই a স্কয়ার ইনটু x, অতএব y ইকুয়াল টু বর্গমূল করলে প্লাস মাইনাস এখানে x স্কয়ার প্লাস মাইনাস b বাই a ইনটু x। ও হেভি একটা জিনিস। দেখো আমরা কিন্তু অসীম তটের সমীকরণ এখানে এই চিত্র দেখিয়ে বলেছিলাম এই অসীম তটের সমীকরণ হবে একটা y ইকুয়াল টু b বাই a ইনটু x আর একটা y ইকুয়াল টু মাইনাস b বাই a ইনটু x, রাইট? এবং y ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই a ইনটু x। বাট এখানে কি করে আসলো? জাস্ট এই তিনটা লাইন সলভ করে y ইকুয়াল টু একই জিনিস আসলো। অর্থাৎ যদি আমাকে কোনো উপবৃত্তের অসীম তটের সমীকরণ বের করতে বলে এই চিত্রের কোনো প্রয়োজন নাই, রাইট? তোমরা কি করবা? এই অধিবৃত্তের সমীকরণে ধ্রুবক পদটাকে কি করে দেবা? জাস্ট শূন্য বানিয়ে দেবা। ধ্রুবক পদটাকে শূন্য বানিয়ে যে সমীকরণ আসবে একজোড়া সরলরেখার সমীকরণ পাবা। সেই একজোড়া সরলরেখাই হচ্ছে তোমার ওই অধিবৃত্তের অসীম তটের সমীকরণ। যেমন আরেকটা প্রবলেম দিই, xy ইকুয়াল টু 1, এটা কিন্তু একটা অধিবৃত্তের সমীকরণ। এটা একটা অধিবৃত্তের সমীকরণ। এর আগে আমি প্রুভ করেছি। আমি যখন বৃত্ত শুরু করেছিলাম তখন বলেছিলাম যে এটা একটা অধিবৃত্তের সমীকরণ। আমি কি বললাম? অসীম তটের সমীকরণ নির্ণয় করার জন্য অধিবৃত্তের সমীকরণে ধ্রুবক পদটাকে কি বানায় দিতে হবে? শূন্য বানায় দিতে হবে। তাহলে এখানে যদি আমরা শূন্য বানাই দিই তাহলে অসীম তটের সমীকরণ xy ইকুয়াল টু 0, তাহলে দুটো জিনিসের গুণফল ইকুয়াল টু 0। এর অর্থ কি? x ইকুয়াল টু 0 হতে পারে, y ইকুয়াল টু 0 হতে পারে। তাহলে x ইকুয়াল টু 0 মানে y অক্ষরেখা, আর y ইকুয়াল টু 0 মানে কি? এটা হচ্ছে x অক্ষরেখা, এটা হচ্ছে y অক্ষরেখা, এটা হচ্ছে x অক্ষরেখা। অর্থাৎ আমি যদি বলি এই অধিবৃত্তের অসীম তটের সমীকরণ দুটো কি কি হবে? একটা হচ্ছে y ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে x ইকুয়াল টু 0। ক্লিয়ার? যে কোনো একটা অধিবৃত্তের সমীকরণে ধ্রুবক পদটাকে 0 বানিয়ে যে একজোড়া সরলরেখা আসবে সেই একজোড়া সরলরেখাই হচ্ছে তোমার অসীম তটের সমীকরণ। ক্লিয়ার? এবার আসি, তাহলে অধিবৃত্তের ক্ষেত্রে আমরা আবারও ফিরে আসলাম সমীকরণে। যদি x অক্ষ থেকে a অংশ কাটে তাহলে আমার সমীকরণটা লিখতে হবে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। অধিবৃত্তের ক্ষেত্রে a বড় নাকি b বড় এটা মুখ্য বিষয় না। উপবৃত্তের ক্ষেত্রে কি ছিল? a ইজ গ্রেটার দেন b হলে সমীকরণটা হতো এরকম, আর a যদি ইজ লেস দেন b হতো তাহলে উপবৃত্তটার সমীকরণ হয় এরকম। মনে রাখবা এটার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা ছিল √1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। এটার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা ছিল √1 মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার। আর অধিবৃত্তের ক্ষেত্রে কি হবে জানো? জাস্ট অধিবৃত্তের উৎকেন্দ্রিকতার ক্ষেত্রে এই ইকুয়েশনের জন্য e ইকুয়াল টু হবে √1, এই জিনিসটাই হবে, শুধু মাইনাসের জায়গায় প্লাস 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। আর যদি এই ইকুয়েশন থাকে, এই যে এই ইকুয়েশনটা থাকে, b স্কয়ার টার্মটা আগে থাকবে, y স্কয়ার টার্মটা, সেক্ষেত্রে e ইকুয়াল টু হবে এইটা, কিন্তু মাইনাসের জায়গায় প্লাস, আর কোনো চেঞ্জ নাই। উপবৃত্তের ক্ষেত্রে যে 18টা সূত্র বলেছিলাম অধিবৃত্তের ক্ষেত্রেও ওই 18টা সূত্র সেম, শুধু চেঞ্জ হচ্ছে উৎকেন্দ্রিকতার সূত্রে। উৎকেন্দ্রিকতার সূত্রে এখানে মাইনাস ছিল, এখানে হবে প্লাস। আর অধিবৃত্তের ক্ষেত্রে a বড় নাকি b বড় এটা মুখ্য বিষয় না।
অর্থাৎ আমি যেটা সারমর্মটা দিতে চাচ্ছি, যদি অধিবৃত্তের সমীকরণে এক্স স্কোয়ারের টার্মটা যদি পজিটিভ আকারে আসে, তাহলে উপবৃত্তের ক্ষেত্রে এ ইজ গ্রেটার দেন বি এর জন্য যে সূত্রগুলো ব্যবহার করা হয়েছিল, এই অধিবৃত্তের ক্ষেত্রে সেই সূত্রগুলো নিয়ে হবে, শুধু উৎকেন্দ্রিকতায় এটা হবে। ক্লিয়ার? আর যদি ওয়াই স্কোয়ারের টার্মটা পজিটিভ হয়, তাহলে উপবৃত্তের ক্ষেত্রে এ ইজ লেস দেন বি এর জন্য যে সূত্রগুলো কাজে লাগানো হয়েছিল, সেই সূত্রগুলো কাজ করবে এই অধিবৃত্তের জন্য। এখানে এ বড় নাকি বি বড় এটা মুখ্য বিষয় না, এটা মাথার মধ্যে ঢোকাবা, নইলে কিন্তু ম্যাক্সিমাম পোলাবান এটা ভুল করে যে এ ইজ গ্রেটার দেন বি বড় নাকি বি ইজ গ্রেটার দেন এ বড়। এই ধরনের কোনো কন্ডিশন এখানে নাই, শুধু দেখবা যে এক্স স্কোয়ার টার্মটা আগে আছে নাকি ওয়াই স্কোয়ার টার্মটা আগে আছে। যদি ওয়াই স্কোয়ার টার্মটা আগে থাকে, এর অর্থ হচ্ছে অধিবৃত্তটা হবে এইরকম, এইরকম, অর্থাৎ বৃহৎ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। যদি ওয়াই স্কোয়ারের টার্মটা পজিটিভ হয়, তাহলে বৃহৎ অক্ষটা হবে ওয়াই অক্ষ বরাবর। ক্লিয়ার? তাহলে যে বিষয়টা দাঁড়ালো আমাদের, সেটা হচ্ছে যে যদি আমাদের অধিবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার হয়, তাহলে ওয়াই ইকাল টু বি বাই এ ইন্টু এক্স আর ওয়াই ইকাল টু মাইনাস বি বাই এক্স এরা অসীম তটের সমীকরণ নির্দেশ করে। ধ্রুবক পদটাকে জিরো বানিয়ে দিয়েছিলাম, জিরো বানিয়ে দিয়ে আমরা যে একজোড়া সরলরেখা পাইছিলাম, সেই দুটা সরলরেখা অসীম তট নির্দেশ করে। এখন আমার প্রশ্ন, আমি যদি একটা প্রশ্ন উল্টা দিক দিয়ে দিই, যেমন একটা প্রবলেম দিলাম এরকম যে একটি অধিবৃত্তের অসীম তট দ্বয়ের সমীকরণ, মনে করো y ইকুয়াল টু বি বাই এ ইন্টু এক্স এবং y ইকুয়াল টু মাইনাস বি বাই এ ইন্টু এক্স, এই অধিবৃত্তের দুইটা আমাদের অসীম তটের সমীকরণ দেওয়া আছে, y ইকাল টু বি বাই এ ইন্টু এক্স এবং y ইকাল টু মাইনাস বি বাই এক্স, এবং আরেকটি শর্ত দেওয়া আছে। মনে করো যে শর্তটা কি হবে, দেখো ইহা, এই যে দেখো এই অধিবৃত্তটা একটা নির্দিষ্ট বিন্দুতে যায়, বিন্দুটা হচ্ছে a0, রাইট? এটা তো আমরা জানি এখানে। তাহলে ইহা a0 বিন্দুগামী, তাহলে অধিবৃত্তের সমীকরণ কি হবে? তাহলে আমরা বের করব হচ্ছে অধিবৃত্তের সমীকরণ কি হবে। যখন আমাদের দেখো অধিবৃত্তের সমীকরণ দেওয়া ছিল, তখন কিন্তু আমরা অসীম তটের সমীকরণ বের করেছিলাম, কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে যে অসীম তটের সমীকরণ দেওয়া থাকে, তাহলে অধিবৃত্তের সমীকরণ কি হবে? তাহলে দেখো এই দুটা ইকুয়েশনকে, এই যে অসীম তটের দুটা ইকুয়েশনকে আমরা একটু সুন্দর করে লিখি, যে bx মাইনাস এ ওয়াই ইকুয়াল টু 0, আর এখানে লেখা যাবে তোমার bx প্লাস এ ওয়াই ইকুয়াল টু 0। এটা দিলাম ইকুয়েশন নম্বর 1, এটা দিলাম ইকুয়েশন নম্বর 2। তাহলে এই দুটা হচ্ছে অসীম তটের সমীকরণ। তাহলে অধিবৃত্তের সমীকরণ কি হবে? ক্লিয়ার? আমরা যখন এই যে দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এই অধিবৃত্তের অসীম তটের সমীকরণ বের করেছিলাম, তখন আমরা কি করেছিলাম? তখন করেছিলাম কি, ধ্রুবকটাকে শূন্য বানিয়ে আমরা যে দুটা সরলরেখার সমীকরণ পাইছিলাম, সেটাই হচ্ছে তার অসীম তটের সমীকরণ। ক্লিয়ার? তাহলে আমরা কি করেছিলাম? তাহলে অসীম তটের সমীকরণ যদি দেওয়া থাকে, তাহলে অধিবৃত্তের সমীকরণ করার সময় কি করব? আমরা ওই ধ্রুবকটা নিয়ে নিব, রাইট? তাহলে অধিবৃত্তের সমীকরণ হবে প্রথম অসীম তট ইন্টু দ্বিতীয় অসীম তট প্লাস একটি ধ্রুব সংখ্যা, দিস ইকুয়াল টু 0। তাহলে আমরা ধরে নিলাম ধ্রুব সংখ্যাটা হচ্ছে ল্যামডা। তাহলে এটা হচ্ছে যে কোনো অধিবৃত্তের ক্ষেত্রেই প্রযোজ্য, অর্থাৎ যদি কোনো অধিবৃত্তের অসীম তটের সমীকরণ দেওয়া থাকে, তাহলে অধিবৃত্তের সমীকরণ হবে প্রথম অসীম তট ইন্টু দ্বিতীয় অসীম তট প্লাস ল্যামডা ইকুয়াল টু 0। ল্যামডা হচ্ছে যে কোনো ধ্রুব সংখ্যা। এই ল্যামডার মান আমরা বের করতে পারবো, কারণ এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে এই অধিবৃত্তটা a0 বিন্দুগামী। তাহলে আমাদের অধিবৃত্তের সমীকরণ দাঁড়াবে bx মাইনাস এ ওয়াই ইন্টু bx প্লাস এ ওয়াই প্লাস ল্যামডা ইকুয়াল টু 0, বা bx স্কোয়ার এ প্লাস বি ইন্টু মাইনাস বি এর সূত্র পড়ছে এখানে, তাহলে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ল্যামডা ইকুয়াল টু 0। এবার আমরা উভয় পক্ষকে যদি এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা ভাগ করে দিই, তাহলে কি আসবে? দেখো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস ল্যামডা ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 0। ক্লিয়ার? ল্যামডার মান আমরা জানি না, তো ল্যামডার মান বের করার জন্য আমাদের কিন্তু একটা ক্লু দেওয়া আছে। এটা ধরলাম আমরা ইকুয়েশন নম্বর 3, আমার এখানে ল্যামডার মান অজানা। তাহলে ল্যামডার মান বের করার জন্য কি ক্লু দেওয়া আছে? একটা ক্লু দেওয়া আছে, সেই ক্লুটা হচ্ছে এই অধিবৃত্তটা a0 বিন্দুগামী, তার মানে a0 বিন্দুটা এই অধিবৃত্তকে সিদ্ধ করবে মানে x এর জায়গায় a বসবে, y এর জায়গায় 0 বসবে। তাহলে আমরা যদি a0 বিন্দু দ্বারা এই 3 নম্বর সমীকরণ সিদ্ধ করাই, তাহলে কি আসবে? তাহলে a স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার মাইনাস 0 প্লাস ল্যামডা ডিভাইডেড বাই a স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে a স্কোয়ার কাটা গিয়ে 1, ল্যামডা ডিভাইড বাই a স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু
আমাদের আসবে হচ্ছে -1, তাহলে ল্যামডা ইকুয়াল টু আসবে আমাদের -a² b²। ওকে, ল্যামডার মান আমরা পেয়ে গেছি। এই ল্যামডার মানটা যদি আমরা 3 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা অধিবৃত্তের সমীকরণ পেয়ে যাব। তাহলে কি আসতেছে x² বাই a² y² বাই b²। তাহলে এখানে ল্যামডার মান -a² b² যদি বসাই কাটাকাটি যাবে, থাকবে কত -1 ইকুয়াল টু 0। অতএব x² বাই a² y² বাই b² ইকুয়াল টু 1। অর্থাৎ অসীমতরের সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে অধিবৃত্তের সমীকরণ আমরা বের করতে পারবো। তাহলে আমরা এই অধিবৃত্তের যদি অসীমতরের সমীকরণ ওই দুটা হয়, তাহলে আমাদের যদি দুটা অসীমতরের সমীকরণ দেওয়া থাকে এবং সেটা যদি একটা নির্দিষ্ট বিন্দুগামী হয় তাহলে সেই অধিবৃত্তের সমীকরণ হবে x² বাই a² y² বাই b² ইকুয়াল টু 1। অধিবৃত্তের দুটি অসীমতটের সমীকরণ দেওয়া আছে। একটা সমীকরণ হচ্ছে x প্লাস 2y প্লাস 3 ইকুয়াল টু 0, এটা 1 নম্বর অসীমতট। আরেকটা অসীমতটের সমীকরণ দেওয়া আছে 3x প্লাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0, ইকুয়েশন নম্বর 2। এবং অধিবৃত্তটি 1 - 1 বিন্দুগামী। তাহলে এই দুটো অসীমতট যদি দেওয়া থাকে আমাদের, এই অসীমতটের সমীকরণ দুটো হচ্ছে x প্লাস 2y প্লাস 3 ইকুয়াল টু 0 আর 3x প্লাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0, এবং এই অধিবৃত্তটি 1 - 1 বিন্দুগামী। তাহলে অধিবৃত্তের সমীকরণ কি হবে? তাহলে আমরা একটু আগে শিখেছি অসীমতটের যদি সমীকরণ দেওয়া থাকে এবং অধিবৃত্তটা যদি একটা নির্দিষ্ট বিন্দুগামী হয় তাহলে অধিবৃত্তের সমীকরণ কি হবে? তাহলে অধিবৃত্তের সমীকরণ প্রথম অসীমতট ইনটু দ্বিতীয় অসীমতট প্লাস একটা ধ্রুব সংখ্যা অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 2y প্লাস 3 ইন্টু 3x প্লাস 4y, 3x প্লাস 4y প্লাস 5 প্লাস ল্যামডা ইকুয়াল টু 0। ধ্রুবকটাকে শূন্য বানিয়ে দিয়েছিলাম, কিন্তু ধ্রুবকটাতে একটা মান আছে সমীকরণ যখন বের করতে যাব, রাইট? তাহলে এটা হচ্ছে আমার 3 নম্বর ইকুয়েশন। তাহলে ল্যামডার মান বের করার জন্য তথ্য দেওয়া আছে অধিবৃত্তটি 1 - 1 বিন্দুগামী। তাহলে ইহা 1 - 1 বিন্দুগামী। ক্লিয়ার? তাহলে 1 - 1 বিন্দুটা এই সমীকরণকে সিদ্ধ করবে। সিদ্ধ করাই তাহলে x এর মান 1, তাহলে 1 - 2 প্লাস 3 ইনটু x এর মান 1 বসালে 3 - 4 প্লাস 5 প্লাস ল্যামডা ইকুয়াল টু 0। তাহলে এখানে থাকতেছে আমার 4 থেকে 2 বাদ দিলে 2 ইনটু 8 থেকে মোটামুটি 4 বাদ দিলে মোটামুটি 4, গোটাগুটি হবে 4, দিস ইকুয়াল টু 0। অতএব ল্যামডা ইকুয়াল টু -8। ল্যামডার মানটা জাস্ট এখানে বসিয়ে দিলে অ্যান্সার কমপ্লিট। তাহলে আমরা কি পাচ্ছি? অধিবৃত্তের সমীকরণ থাকলে অসীমতটের সমীকরণ পারি, অসীমতটের সমীকরণ থাকলে অধিবৃত্তের সমীকরণ বের করতে পারি। ক্লিয়ার? আমি আরো দুইটা প্রবলেম করাবো পরাবৃত্তের আর কি। আমরা কিন্তু পরাবৃত্তের সমীকরণ বের করতে পারি কখন কখন, যদি বিভিন্ন কেসেই করা যায়। উপকেন্দ্র আর দ্বিকাক্ষ জানা থাকে পরাবৃত্তের সমীকরণ আমরা পারতাম, অথবা শীর্ষবিন্দু দ্বিকাক্ষ দেওয়া থাকলে পারা যায়, উপকেন্দ্র শীর্ষবিন্দুতে স্পর্শক থাকলে পারা যায়, উপকেন্দ্র শীর্ষবিন্দু দেওয়া থাকলে পরাবৃত্তের সমীকরণ বের করা যায়, শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ থাকলে পরাবৃত্তের সমীকরণ বের করা যায়, শীর্ষবিন্দু এবং দ্বিকাক্ষের সমীকরণ দেওয়া থাকলেও পরাবৃত্তের সমীকরণ বের করা যায়। বিভিন্ন কেস, বেশ কয়েকটা কেস আছে এখানে, এগুলোর ক্ষেত্রে আমরা পরাবৃত্তের সমীকরণ বের করতে পারি। এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে করেছো। বাট এবার আমি এত সুন্দর একটা প্রবলেম নেব যেখান থেকে তুমি উপকেন্দ্রও বের করতে পারবা না, হয়তো বা দ্বিকাক্ষ বের করা গেল না, তখন আমরা সমীকরণটা কিভাবে বের করব, রাইট? এই ধরনের একটা প্রবলেম আমি নিচ্ছি। প্রবলেমটা লিখো। সেটা হচ্ছে যে পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ 3x প্লাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0 এবং শীর্ষে স্পর্শকের সমীকরণ 4x মাইনাস 3y ইকুয়াল টু 0। আরেকটা তথ্য দেওয়া আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে তোমার 6 একক। পরাবৃত্তটির সমীকরণ কি হবে? ওকে, তাহলে দেখো আমরা যদি চিত্র আঁকি এখানে, মনে করো এটা হচ্ছে পরাবৃত্তের অক্ষরেখা, এটা হচ্ছে পরাবৃত্তের অক্ষরেখা, এটা হচ্ছে শীর্ষবিন্দুতে স্পর্শক, এটা কিন্তু x অক্ষ y অক্ষ না। তো ঘটনা হলো যে এই রেখাটার সমীকরণ দেওয়া আছে, এই রেখাটার সমীকরণ হচ্ছে এইটা, পরাবৃত্তের অক্ষরেখা 3x প্লাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0 এবং শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ দেওয়া আছে তোমার 4x মাইনাস 3y ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা কিন্তু পরাবৃত্তের সমীকরণ বের করতে পারতাম যদি উপকেন্দ্র দেওয়া থাকে আর দ্বিকাক্ষের সমীকরণ দেওয়া থাকে, শীর্ষবিন্দু থাকে অথবা দ্বিকাক্ষ দেওয়া থাকে এইসব ক্ষেত্রে। বাট এই ক্ষেত্রে আমরা কখনোই শিখি নাই। কিন্তু অ্যাকচুয়ালি মূল বিষয়টা কি? মূল বিষয়টা দেখো, যখন তোমরা পরাবৃত্তের মেইন ইকুয়েশন করেছো, আমি এটা বলেছিলাম তোমাদেরকে, এটা যদি x ও x প্রাইম হয় ও y প্রাইম হয়,
পি অফ এক্স ওয়াই হয়, তাহলে এইটুকু এক্স এইটুকু ওয়াই, এবং এই পরাবৃত্তের সমীকরণ কি ছিল আমাদের? y স্কয়ার ইকুয়াল টু 4ax। এবার আসো, এই y এর পরিচয়টা কি আসলে? y এর পরিচয় হচ্ছে p অফ xy হতে অক্ষরেখার লম্ব দূরত্ব। তাহলে এখানকার y এর পরিচয় হচ্ছে p অফ xy হতে অক্ষরেখার লম্ব দূরত্ব। এর উপর স্কয়ার ইকুয়াল টু 4a ইনটু x এর পরিচয় কি আসবে? x এর পরিচয় হচ্ছে দেখো p অফ xy হতে শীর্ষবিন্দুতে স্পর্শকের লম্ব দূরত্ব। তাহলে আমরা লিখবো এখানে শীর্ষবিন্দু হতে স্পর্শকের লম্ব দূরত্ব। ক্লিয়ার? তার মানে কি আমার উপকেন্দ্র দ্বিঘাক্ষের প্রয়োজন নাই, উপকেন্দ্র শীর্ষবিন্দুর প্রয়োজন নাই, শীর্ষবিন্দু দ্বিঘাক্ষের প্রয়োজন নাই, শীর্ষবিন্দু উপকেন্দ্রিক লম্বের সমীকরণের প্রয়োজন নাই। জাস্ট আমার দুইটা জিনিস প্রয়োজন, একটা হচ্ছে অক্ষরেখার সমীকরণ আর একটা শীর্ষে স্পর্শকের সমীকরণ, এবং দুটোই এখানে দেওয়া আছে। দেখো, অক্ষরেখার সমীকরণ, শীর্ষে স্পর্শকের সমীকরণ। এবং 4a মানে কি? 4a মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এবার আসি, তাহলে আমার এই অঙ্কটার অ্যান্সার কি হবে? এই অঙ্কটার অ্যান্সার হবে পরাবৃত্তটার সমীকরণ, অতএব পরাবৃত্তের সমীকরণ এখানে করি। পরাবৃত্তের সমীকরণ কি শিখলাম? p অফ xy হতে অক্ষরেখার লম্ব দূরত্ব, অক্ষরেখা এটা, তাহলে xy হতে এই অক্ষরেখার লম্ব দূরত্ব 3x + 4y + 1 ডিভাইড বাই √3² + 4² এর উপরে বর্গ ইকুয়াল টু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 6। এখানে লিখতে হবে ±6, কারণ এটা এদিকে না হয়ে এই পরাবৃত্তটা এদিকেও হতে পারে। দ্যাট মিন্স 4 এর চিহ্নটা পজিটিভ নেগেটিভ দুটাই হতে পারে, কারণ দেখো অক্ষরেখা এটাই আছে, শীর্ষবিন্দুতে স্পর্শক কিন্তু ওটাই আছে। এইটা ইনটু শীর্ষে স্পর্শকের লম্ব দূরত্ব কোত্থেকে? p অফ xy থেকে। তাহলে p অফ xy থেকে শীর্ষবিন্দুতে স্পর্শকের লম্ব দূরত্ব হবে 4x - 3y ডিভাইড বাই √4² + 3²। দ্যাটস এনাফ। তাহলে এটা এখন ক্যালকুলেশন করে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, এবার আমি একটা জিনিস করব, সেটা হচ্ছে খুবই মজার জিনিস, সেটা হচ্ছে অন্তরীকরণ দিয়ে কেন্দ্র হরণ। হেডিংটা হবে অন্তরীকরণ দিয়ে কেন্দ্র হরণ। তাহলে অন্তরীকরণ দিয়ে কেন্দ্র হরণ, খারাপ মনে নিও না, এটা খুবই সুন্দরভাবে কেন্দ্র হরণ করা যায় অন্তরীকরণ দিয়ে। আমরা বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র বের করতে পারি, উপবৃত্তের ক্ষেত্রেও কেন্দ্র বের করতে পারি, যদি আমাদের উপবৃত্তটা এরকম দেওয়া থাকে যে অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয়ের সমান্তরাল। বাট যখন একটু পেছিয়ে দেয় তখন গিয়ে সমস্যায় পড়ি আমরা। আসলে ঘটনাটা কি? আমি বৃত্ত দিয়ে আগে বুঝিয়ে নিই, তারপরে উপবৃত্ত অধিবৃত্ত যে কোনোটার কেন্দ্র বের করা সম্ভব। যেমন আমি একটা অঙ্ক দিলাম তোমার এরকম যে x² + y² - 2x - 4y + 1 = 0। তো এই বৃত্তের কেন্দ্র 1 2 এটা তোমরা বের করতে পারো, খুব সহজে বের করতে পারো। বাট এটার একটা আমি অন্তরীকরণ মেথডের কথা বলছি। এটা আবার কি জিনিস? সেটা হচ্ছে, মনে করো এই বৃত্তটা হচ্ছে দেখতে এরকম, যেহেতু কেন্দ্র 1 2 ফার্স্ট কোয়াড্রেন্টে, ব্যাসার্ধ আসবে 2, দ্যাট মিন্স এই হচ্ছে বৃত্তের সমীকরণ। দ্যাট মিন্স কেন্দ্র হচ্ছে এটা। আমি যে জিনিসটা তোমাকে শেখাবো এবার, সেটা হচ্ছে ধরে নাও তোমার এই বৃত্তটা হচ্ছে f অফ xy ফাংশন। দ্যাট মিন্স এই বৃত্তটা x এরও ফাংশন, এই যে বাম পাশের ইকুয়েশনটা x এরও ফাংশন আবার y এরও ফাংশন। তো আমরা যখন কোন একটা ফাংশনের সে f অফ x = x² - 2x + 5, আমি যদি তোমাকে বলতাম এই ফাংশনটার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করার জন্য শর্ত কি লাগে? তোমরা ক্যালকুলাসে শিখেছো ফাংশনের লঘু এবং গুরু মানের জন্য f' = 0 হয়, রাইট? তো এটাকে লেখা হয় ddx অফ f, অর্থাৎ f ফাংশনকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন = 0 লেখো। দ্যাট মিন্স যে সকল বিন্দুতে লঘু বা গুরু মান পাওয়া যায় সেই সকল বিন্দুতে স্পর্শকগুলো x অক্ষের সমান্তরাল হয় x এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করো। তাহলে ddx অফ f = 0 কখন? যদি স্পর্শকগুলো x অক্ষের সমান্তরাল হয়। ক্লিয়ার? আমি যদি এই ফাংশনটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, কিন্তু এই ফাংশনটা কিন্তু x y এর ফাংশন, রাইট? কিন্তু আমি করতে চাচ্ছি কিসের সাপেক্ষে? x এর সাপেক্ষে, মানে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করব। এটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এটাকে প্রকাশ করা হয় এরকম ভাবে, এই দেখো del x অফ del f, এটাকে বলা হয় x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। দিস = 0 হওয়ার অর্থ কি জানো? এর অর্থ হচ্ছে
এই গ্রাফটার যে সকল বিন্দুতে স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল, তাহলে কোন কোন বিন্দুতে স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল? এই দেখো, এই বিন্দুতে একটা, এই বিন্দুতে একটা। এবার দেখো, এটা যদি আমি করি, এটার অর্থ হচ্ছে আমি এই সমীকরণটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। অর্থাৎ যখন আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তখন বাদবাকি পৃথিবীর সবাই ধ্রুবক, এক্স থাক, ওয়াই থাক, এক্সটা চলক বাদে বাদবাকি সব অক্ষরগুলো হবে ধ্রুবক। তাহলে আসি আমরা, অতএব এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 2x, এটা ডিফারেন্সিয়েশন 0 কারণ ধ্রুবক, এটা ডিফারেন্সিয়েশন -2 = 0। অতএব x = কত? 1। হোয়াট ইজ x = 1? x = 1 হচ্ছে y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা, রাইট? আসলে এটাকে আমি অন্যভাবে বলি যে এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন = 0, x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন = 0 হওয়ার অর্থ হচ্ছে এই বৃত্তটাকে যে দুটো বিন্দুতে স্পর্শ করলো, আসলে এই দুটো বিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্দেশ করে, and this is x = 1। এবার যদি আমরা এইটাকে, এই f ফাংশনকে y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, তাহলে এটাকে লেখা হয় এরকম ভাবে, এইটা this = 0 হওয়ার অর্থ হচ্ছে এই বৃত্তের যে সকল বিন্দুতে স্পর্শকগুলো y অক্ষের সমান্তরাল সেগুলো আমরা পাচ্ছি আসলে। তাহলে এখানে যদি আমরা y অক্ষের সমান্তরাল স্পর্শকটা আনি, দ্যাট মিন্স এইটা, অর্থাৎ এই বিন্দুগুলো পাবো আমাদের। ক্লিয়ার? তাহলে আমি যদি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, যখন y বাদে সবাই ধ্রুবক, তাহলে এটা ধ্রুবক, এটা ধ্রুবক, এটা ধ্রুবক, তার আমাদের আসতেছে 2y - 4 = 0। অতএব y = 2। কি পাইলাম আসলে জানো? এই যে স্পর্শ বিন্দু দ্বয়ের সংযোগ রেখার সমীকরণ পাইলাম, দিস ইজ y = 2, এবং এই দুটো ছেদ বিন্দুই হচ্ছে এখানকার কেন্দ্র নির্দেশ করে, দ্যাট মিন্স 1 2। ক্লিয়ার? তার বৃত্তের কেন্দ্র হচ্ছে 1 2। তার মানে কি সারমর্ম? এবার যে কোনো সর্বোচ্চ দ্বিঘাত সমীকরণের পরাবৃত্ত বাদে পরবর্তীত কেন্দ্র পাওয়া যায় না। বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত যেটাই হোক না কেন, যদি কেন্দ্র বের করতে বলে কি করবা? সমীকরণটাকে একবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা, সমীকরণটাকে একবার y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা। ক্লিয়ার? ডিফারেন্সিয়েশন করার পরে যে দুটো সমীকরণ পাবা তাদের ছেদ বিন্দুই কেন্দ্র নির্দেশ করে, রাইট? তাদের ছেদ বিন্দুটাই কেন্দ্র নির্দেশ করে। দেখো উপবৃত্তের ক্ষেত্রে কাহিনীটা দেখো, এরকম ব্যাপারটা যে মনে করো একটা উপবৃত্ত এরকম আছে, তাহলে এই উপবৃত্তের কেন্দ্র বের করতে হবে, আর ইকুয়েশন কিন্তু দেওয়া থাকবে। প্রথম কাজ হচ্ছে আগে তোমাকে এই উপবৃত্তের স্পর্শ রেখা টানতে হবে যেন x অক্ষের সমান্তরাল হয়। তাহলে স্পর্শ রেখা মানে এখানে একটা স্পর্শ রেখা x অক্ষের সমান্তরাল, এখানে একটা স্পর্শ রেখা। অর্থাৎ আমি যখন ∂f/∂x বের করব, this = যখন 0 বলবো, আসলে যে জিনিসটা পাবো এই বিন্দু আর এই বিন্দুর সংযোগ রেখার সমীকরণ পাবো, রাইট? আর যখন ∂f/∂y this = 0 পাবো, এর অর্থ হচ্ছে y অক্ষের সমান্তরাল স্পর্শক টানলে এইটা অথবা এইটা, দ্যাট মিন্স এই বিন্দু আর এই বিন্দুর সংযোগ রেখার সমীকরণ পাবো আসলে। এবং এই যে প্রাপ্ত দুটা সরলরেখা পাইলাম, এদের ছেদ বিন্দুটাই হচ্ছে এই উপবৃত্তের কেন্দ্র। এটাই হচ্ছে উপবৃত্তের কেন্দ্র। তাহলে যে কোনো উপবৃত্তকে আমরা কি করব? একবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন আর একবার y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার পরে যে দুটো সরলরেখা পাবো তাদের ছেদ বিন্দুটাই কেন্দ্র নির্দেশ করে। এখন আসি, আমি একটা প্রবলেম দিই তোমাদেরকে। এরকম দিলাম 2x² + 3y² + 5x + 7y + 1 = 0। এটা একটা উপবৃত্তের সমীকরণ। এখন বলো তো, জেনারেল নিয়মে যদি এটার কেন্দ্র বের করতে যাও তাহলে ঘটনাটা কি ঘটবে? ঠিক কত সময় লাগবে? বাট আমরা এখানে কি শিখলাম এটাকে আমরা x এর সাপেক্ষে মনে মনে একবার ডিফারেন্সিয়েশন করব। যখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব শুধু x গুলোকে ডিফারেন্সিয়েশন করব, যখন y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব শুধু y গুলোকে ডিফারেন্সিয়েশন করব, রাইট? তাহলে x এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব তখন ইকুয়েশন আসবে 4x + 5 = 0। এখান থেকে x = আসবে -5/4। যখন y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব 6y + 7 = 0। এখান থেকে y = পাবো আমি -7/6। x আর y মান পেয়ে গেছি। অতএব কেন্দ্র হচ্ছে -5/4 -7/6, এটাই आंसर। এই অঙ্কটা যদি তোমরা সাধারণ নিয়মে করতে যাও তোমার এসএসসি তে যেভাবে করো আর কি, তাহলে মোটামুটি এক পাতার মতো লাগতো, কারণ এটাকে x - x² / a²
প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার এই ফর্মেটে নিয়ে আসার পরে কেন্দ্র বের করতে হতো, বাট আমরা কি করলাম অন্তরীকরণ দিয়ে কেন্দ্র হরণ। ক্লিয়ার?